আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? সবাইকে স্বাগত জানিয়ে আজকের ম্যারাথন ক্লাস শুরু করছি। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিংবা স্ক্রিনটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। তো দিবা, আমি ভালো আছি, তুমি ভালো আছো? সালাম আবরার, ভালো শুনতে পাচ্ছে? বাকিরা একটু শুনতে পাচ্ছ কিনা জানাও তো। আরাফুল ইসলাম শুনতে পাচ্ছো? তনুশ্রীকে মিউট, হ্যাঁ সবাইকে মিউট করে দিয়েছি। ম্যাম আমি ঠিক, তুমি একটু মানে অন করে দেখো তোমার টেকনিক্যাল সমস্যা নাকি আমার সমস্যা। তেহানুর, ওয়ালাইকুম সালাম। ভালো আছি, তুমি কি ভালো আছো? আগে বলো শুনতে পাচ্ছ কিনা। আমরা রিভিশন ক্লাস করাবো। আহ আমাদের আজকে বাংলা ফার্স্ট পেপারের রিভিশন ক্লাস, আর আগামীকাল বাংলা সেকেন্ড পেপারের রিভিশন ক্লাস হবে। বাংলা ফার্স্ট পেপার আজকে একটু সহজটাই নিলাম, কারণ প্রথম দিন তোমরা কতটুকু নিতে পারবা সে সম্পর্কে আমার ধারণা নাই। তো আমি আশা করব সবাই আমার সাথে কোঅপারেট করবে। তোমাদের অলরেডি শেষ আমি জানি, আবারও রিভিশন দেওয়ার জন্য বা তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো জানানোর জন্য, জানার জন্য এবং সেগুলো সলভ করার জন্যই আজকের ক্লাস। আমি মনিরা আক্তার, তোমাদের বাংলা টিচার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছি এবং অনেক দিন ধরেই শিক্ষকতার সাথে সম্পৃক্ত আছি। আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে মাদার তেরেসা। আমার কাছে মনে হয় বার্ষিক পরীক্ষার সিলেবাসে লাস্টের যে 4টা চ্যাপ্টার আছে সেই 4টা চ্যাপ্টারের মধ্যে মাদার তেরেসা অন্যতম একটা চ্যাপ্টার, যেখানে এমসিকিউ এবং সিকিউ আসার সর্বাধিক সম্ভাবনা আছে এবং এখান থেকে আসবেই। মাদার তেরেসা এবং এরপরে আছে লোকশিল্প, এই দুইটা চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আমরা মাদার তেরেসা সম্পর্কে অলরেডি জানি, গল্পটাও জানি, গল্প তো না সত্যি ঘটনা, প্রবন্ধটা সম্পর্কে জানি। তো এই প্রবন্ধটার আমাদের ছিল, প্রবন্ধটার মোটামুটি মোটো ছিল, মূল বক্তব্য ছিল মাদার তেরেসার অসাধারণত্ব। উম, তিনি কতটা মানব দরদী ছিলেন, কতটা মানব সেবা করে গেছেন এবং তার কাজের পরিধি সম্পর্কে একটা ছোটখাটো, মানে ওনার এত বড় কাজের পরিধি হয়তো আমাদের জানানো সম্ভব না, কিন্তু যতটুকু ন্যূনতম জানানো প্রয়োজন একটা প্রবন্ধে ততটুকুই জানানো হয়েছে। এবং আমার মনে হয় আমাদের আরো অনেক কিছু জানার আছে, অতটুকুই আমাদের জানানো, মানে এর চাইতে বেশি আমাদের জানা উচিত। আচ্ছা, তারপরে আমরা ছোট করে একটু রিভিশন দিয়ে নেই। মাদার তেরেসা একজন অসাধারণ মানবসেবী। তার জন্মস্থান সুদূর আলবেনিয়া এবং তিনি সুদূর আলবেনিয়া থেকে অবিভক্ত ভারত, যখন ভারত বিভক্ত হয়নি, পুরো বাংলাদেশ পাকিস্তান ভারত একসাথে ছিল, তখন তিনি, মানে সেই সময় মানে 1947 সালের আগে বাংলার এখানে এসে কলকাতায় এসে ভারত, কলকাতা তো এখন ভারতেই, মানে ভারতের মানুষ তখন তো শুধু কলকাতার মানে ইন্ডিয়াই চিন্তা করে আসে নাই, তখন ভারত চিন্তা করে এসেছিলেন এবং সেখানে বাংলাদেশও ইনক্লুড আছে হয়তো। আহ সেখানে দিল্লির মানুষ থাকতে পারে, পাকিস্তানের মানুষও থাকতে পারে। হ্যাঁ, তো অবিভক্ত ভারতের বাংলা অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশায় বিচলিত হয়েছিলেন। এই কারণে তিনি গরিব ও অসুস্থ মানুষের জন্য তৈরি করেন স্কুল ও চিকিৎসা কেন্দ্র। সমাজে অবহেলিত ও পরিত্যক্ত কুষ্ঠরোগীদের তিনি নিজের হাতে সেবা করতেন, স্নান করাতেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া দুর্গত মানুষের সেবা করেন মাদার তেরেসা। পরে স্বাধীন বাংলাদেশের বিভিন্ন জেলায়ও খোলা হয় তার মানব সেবা প্রতিষ্ঠান। দেশ, ধর্ম, জাতির পার্থক্য না করে সেবা কাজে মানুষকেই বড় করে দেখেছিলেন তিনি। এই জন্য দেশের এবং সব ধর্মের মানুষের কাছে তিনি পেয়েছেন শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান, এবং নোবেল পুরস্কার তার তেমনই একটি অর্জন। আচ্ছা, এটা কেন আমি পড়লাম, কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু। মাশরাফি বলছে মাদার তেরেসা গল্পটাই আমার সিলেবাসে নাই। আচ্ছা, মাদার তেরেসা আছে তোমার সিলেবাসে নাই, কিন্তু পরেরটা তো হয়তো আছে, লোকশিল্প পড়াবো আমি। সিলেবাসে না থাকলেও কিছু কিছু শব্দ থাকতে পারে যেটা তোমার কাজে লাগতে পারে। জ্ঞান অর্জনের কোনো সীমা নাই, ঠিক আছে। আচ্ছা, পাঠ পরিচিতিটা কেন পড়ালাম? পাঠ পরিচিতির ক্ষেত্রে আমার দর্শন হচ্ছে, পাঠ পরিচিতিটা যদি কেউ আত্মস্থ করতে পারে বা মুখস্থ না করলেও এটা যদি তুমি বারবার পড়ো,
এখানে কোনো একটা বাক্য বা কোনো একটা শব্দ বা এখান থেকে ধারণাটা তুমি হচ্ছে সিকিউতে কাজে লাগাতে পারো। সিকিউর গ নাম্বার এবং ঘ নাম্বার যদি তোমার কমন নাও পড়ে, শুধু যদি তুমি এটাও লিখে দিতে পারো বা কোনো সাদৃশ্য থাকলে বা বৈসাদৃশ্য থাকলে এখান থেকে তুমি কয়েকটা বাক্য লিখে সাদৃশ্য বা বৈসাদৃশ্য দেখে প্রশ্নটা তুমি শেষ করতে পারো এবং খুব ভালো মার্ক এখান থেকে আশা করা যায়। হ্যাঁ, সেজন্য আমি সবাইকে খুব উৎসাহিত করি পাঠ পরিচিতিটা মোটামুটি মুখস্থ না করলেও আত্মস্থ করার জন্য, যে এইটুকু বার যদি তুমি 10 বার করে পড়ো, এখান থেকে আমার মনে হয় অনেকগুলো লাইন তোমার মনে থাকবে। এবং যেহেতু যতগুলো লাইন মনে থাকবে ততগুলো লাইন আরো 2 লাইন হয়তো নিজে বানিয়েও লিখতে পারবে। হ্যাঁ, এই কারণে আমি সিকিউর ক্ষেত্রে এই পাঠ পরিচিতিটাকে গুরুত্ব দিই। এই জন্য আমি পাঠ পরিচিতিটা পড়েছি এবং আমি সবাইকে ইন্সপায়ার করব পাঠ পরিচিতিটা পড়ার জন্য। এবং আমি যখন সিকিউ সলভ করব তখন আমি দেখাবো কিভাবে পাঠ পরিচিতিটার মাধ্যমে তুমি সিকিউটার আনসার করতে পারবে। এরপরে আছে লেখক পরিচিতি। লেখক পরিচিতি সবসময় তোমার সৃজনশীল কোশ্চেনের 1 অথবা 2 নাম্বারের জন্য এবং এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখানে সঞ্জিদা খাতুনের যেসব ইনফরমেশন গুলো আছে, যেমন উনি কত সালে জন্মগ্রহণ করেছেন, কোথায় জন্মগ্রহণ করেছেন, কোন বিভাগে পড়াশোনা করেছেন এবং তিনি কি ধরনের সম্মাননা পেয়েছেন, এই ধরনের আর কি কি ওনার গ্রন্থ আছে, সেই বিষয়গুলো এক হচ্ছে সৃজনশীল প্রশ্নের 1 অথবা 2, এই দুইটাই হচ্ছে ইনফরমেশনের জন্য ইউজ করা হয়, 1 নাম্বার অথবা 2 নাম্বার। এবং এমসিকিউ তো আছেই। এখন যে কোনো সময় এই লাইনগুলো থেকে এমসিকিউ আসতে পারে, যার কারণে ইনফরমেশন গুলো মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, সঞ্জিদা খাতুন 1933 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সঞ্জিদা খাতুন প্রধানত প্রবন্ধকার এবং গবেষক। রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সাংস্কৃতিক আন্দোলনের কর্মী হিসেবে তার খ্যাতি আছে। সঞ্জিদা খাতুন সাহিত্য ও গবেষণা কর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অর্জন করেছেন বাংলাদেশ সরকারের 21শে পদক। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে সত্যেন্দ্র কাব্য পরিচয়, রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ, ধ্বনি থেকে কবিতা, অতীত দিনের স্মৃতি উল্লেখযোগ্য। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে 21শে পদক সম্পর্কে আর প্রকাশিত গ্রন্থ সম্পর্কে। এই তো, আর কারো কোনো প্রশ্ন আছে? ফাবিহা জান্নাত ম্যাম, আজকে কুইজ হবে? হ্যাঁ, কুইজ আছে, এমসিকিউ আছে, সিকিউ আছে, সবই আছে। নো নো প্রবলেম। আচ্ছা, প্রবলেম জিজ্ঞেস করিনি, কোনো প্রশ্ন আছে কিনা বলো। রিনা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হপসি ম্যাম, মৃত্যু কি 2025 সালে? না, মৃত্যু 2025 সালে না। শোনো, বইয়ে যদি মৃত্যুর সাল দেয়া থাকে কিংবা তারিখ দেওয়া থাকে তখন বইয়ে যা আছে এর বাইরে থেকে কিছুই আসবে না। উনি অন্ত করোনার সময় মারা গিয়েছে, তার 25 সালের আগে। আচ্ছা, তুবা অল ক্লিয়ার। সিকিউ দেবেন? হ্যাঁ, আজকে সিকিউ সলভ করবো। আমি একটু দেখাবো যে কিভাবে কমন না থাকলেও সিকিউর আনসার করা যায়। আচ্ছা, ঠিক আছে। নরে নো, ওকে। তারপরে নেক্সট হচ্ছে শব্দার্থ টিকা। শব্দার্থ টিকা আমার সৃজনশীল প্রশ্নের 1 নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। 1 নাম্বারে শব্দার্থে যে কোনো একটা বলতে পারে যে সন্ন্যাস বলতে কি বুঝো, সেটা 1 নাম্বারের জন্য। আর এমসিকিউর জন্য তো ইম্পর্টেন্ট আছেই। এমসিকিউর জন্য যেমন নান মানে কি বা অনাথ মানে কি, এই সকল বিষয়গুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এখানে মানব দরদী, সন্ন্যাস ব্রত, এগুলো সবসময় সৃজনশীল 1 নাম্বার থাকবে। মানুষের জন্য যার দরদ বা সমবেদনা আছে। সন্ন্যাস ব্রত হচ্ছে সংসার জীবন ত্যাগ করে তপস্যা ও সংযমের সাধনা। মিশনারি মানে ধর্মপ্রচারক। নান গির্জাবাসিনী, সন্ন্যাসিনী, নান যে কোনো একটা দিলেই হবে, যে নান মানে সন্ন্যাসিনী। অনাথ বাবা মা
বা অভিভাবক নেই যেসব শিশুরা এতিম। আচ্ছা, আরো আছে প্রশিক্ষণ মানে হাতে কলমে বিশেষ শিক্ষা। গাউন মানে হচ্ছে গাউন তো সবাই জানে এখন যে বোরকাগুলো ইউজ মানে গাউনের মতো করে বানায়। মহিলাদের বিশেষ ধরনের পোশাক। মিশনারিজ অফ মিশনারিজ অফ চ্যারিটি পরের উপকারের উদ্দেশ্য স্থাপিত প্রতিষ্ঠান। মানব সেবা সংঘ। ব্রত সৎ কাজ করার জন্য কঠিন সাধনা ও ত্যাগ। আবাসন বসবাসের জায়গা। হ্যাঁ, এখান থেকে আমি বলবো যেগুলো একটু বড় সেগুলো হচ্ছে সৃজনশীলের 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, আর যেগুলো একদম ছোট সেগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি এমসিকিউ এর মধ্যে যাব, তার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে নাকি একটু বলে নাও। এমসিকিউ তে যাওয়ার আগে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, মাদার তেরেসা চ্যাপ্টারটা অনেক সহজ, তাই না? তুবা, নো কোশ্চেন। নমিস, ফাবিহা, ইয়াস, অনেক সহজ। এটাতে আর কারো কোনো প্রশ্ন নেই। নো ম্যাম। আচ্ছা, আমরা তাহলে এখন চলে যাচ্ছি এমসিকিউ তে। হ্যাঁ, নো কোশ্চেন। বাহ, সবাই খুব ব্রিলিয়ান্ট। নিহা, নো কোশ্চেন। ওকে, এমসিকিউ হচ্ছে লরেটো সিস্টার্স কোথায় অবস্থিত? আনসার করো। লরেটো সিস্টার্স কোথায় অবস্থিত? লরেটো সিস্টার্স কোথায় অবস্থিত? 1 নাম্বার। হ্যাঁ, নুসরাত জাহান নিহা বলল একের ক। সিমরান বলছে ক নাম্বার। আরফুল বলছে গ নাম্বার। তাহেরা বলছে ক নাম্বার। আরিশা দার্জিলিং এ। তুবা দার্জিলিং এ। ফাবিহা। আরফুল তুমি কিন্তু শেষ। সবাই ক বলছে শুধু আরফুল ছাড়া। অফসিও ক নাম্বার। ওকে, তার মানে সঠিক উত্তর হচ্ছে ক। ওকে, লাবিবা ক। আরিয়ান ক। সবাই ক বলছে শুধু আরফুল ছাড়া, আরফুল ক বলেছে। জুনায়েদ, তুমি খতে কেন বললে? লরেটো সিস্টার্স লন্ডনে কবে ছিল? ভেরি ব্যাড। আচ্ছা, তারপরে লরেটো সিস্টার্স দার্জিলিং এ, তাই তো? ওকে, নেক্সট। মাদার তেরেসার গাউন ছেড়ে কি পরলেন? মাদার তেরেসা গাউন ছেড়ে কি পরলেন? ম্যাম একটু বুঝিয়ে এতক্ষণে জুনায়েদ বলছে ম্যাম একটু বুঝিয়ে দিয়েন। আচ্ছা, জুনায়েদ বলছে গ। ফিরোজা সি। ও মাই গড, সবাই পারছে। আরিয়ান গ। ফাতেহা নূর গ। শাড়ি। অপসিক শাড়ি। আবরার গ। ফাবিহা জান্নাত শাড়ি। বাহ, ভেরি গুড, সবাই পারছে, খুব সহজ। আরিশা শাড়ি। ওকে, তায়রা শাড়ি। ওকে। আরএফএল এবার গ। প্রথমটাতে পারা নেই, আরএফএল সেকেন্ডটাতে পেরে গিয়েছে। আচ্ছা, সবাই বলছে গ, তার মানে শাড়ি। ঠিক আছে, নেক্সটটাই যাব। বারবার দেওয়ার দরকার নেই, আমি সবারটাই দেখছি। কেউ বারবার দিবে না, একবারই দিবে। ওকে, গ নাম্বার। নেক্সট। মাদার তেরেসা কোথায় প্রথম স্কুল খোলেন? মাদার তেরেসা প্রথম কোথায় স্কুল খোলেন? পাস।
আরিশা, ওকে। সিমরান, ওকে। ফাতেহা নওশিন, এটা ওকে। নরিন, ওকে। রায়ান, রায়ান বলছে আলবেনিয়ায়। আলবেনিয়ায় সবাই বলছে কলকাতায়, রায়ান বলছে আলবেনিয়ায়। ওকে, নওরিন সি, সবাই পারছে, বাহ। তাহেরা কলকাতায়। আরাফুল এবারও গ, ওকে, হয়েছে। সি এর গ। রাবিয়া জান্নাত সি। আবরার সি। অপসি সি। ওকে, সবাই পারছে, বাহ, ভেরি গুড। জুনায়েদ গ, ওকে। আরিয়ান, ঠিক আছে। ফাতেহা নূর কলকাতায়। সবাই পেরে গিয়েছে, খুব ইজি তাই না? সি। তারপর নিচের কোনটি মাদার তেরেসার গঠিত সংঘ? লরেটো সিস্টার্স, সেন্ট মেরিজ, মিশনারিজ অফ চ্যারিটি, সেন্ট জোসেফ। ফাবিয়া জান্নাত কোনটার গ? ফোর সি, ওকে। জুনায়েদ, লরেটো সিস্টার্স। জুনায়েদ, তোমার আরেকটু পড়াশোনা করতে হবে। চারের গো, ওকে। ফোর সি, সবাই পেরে ফেল। সবগুলো মনে হচ্ছে সি দিয়ে ফেললাম নাকি? চোখ বন্ধ করে সব সি হয়ে যাচ্ছে। পাভিয়ানোর মিশনারিজ অফ চ্যারিটি, ওকে। জুনায়েদ, তুমি কোন হিসাবে তুমি দিলে? লরেটো সিস্টার্স। হ্যাঁ, সবাই ঠিক দিয়েছে। নিহাও ঠিক দিয়েছে। ফাতেমা নওশিন ঠিক দিয়েছে। আরিশা মিশনারিজ অফ চ্যারিটি ঠিক আছে। সিমরান ঠিক আছে, বাহ, সবাই ঠিক দিয়েছে শুধু জুনায়েদ ছাড়া। ভেরি ইজি চ্যাপ্টার, আসলে খুবই ইজি। কত সালে মাদার তেরেসা নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেন? Let's see. কত সালে মাদার তেরেসা নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেন? 1951, 1952, 1953, 1954, কোনটা? সিমরান ফার্স্ট। কত নাম্বারে খ? শুধু ক খ দিবে না, কত নাম্বারে ক খ সেটা বলছো সেটা বলবে। তুমি কি আগেরটা বলছো না পরেরটা বলছো, আমি তো বুঝতে পারবো না। তাহেরা, ওকে। পাঁচের সাদি, ওকে। আরফুল, বাহ, আরফুল এবার ঠিক মতো পেরেছে। আবিদা, সবাই পারছে, বাহ। আসলেই তো ইজি লাগছে সবার কাছে, একদম পানি ভাত। ফাতেমা নওশিন কেন ক দিয়েছো? দেখো এত ইজি, তার মধ্যেও একজন দুইজন থাকেই। আরেকজন আছে 53 দিয়েছে, 1953 সালে। একটু বইটা মিলিয়ে দেখো তো। সিমরান, ওকে। ফাতেহা নূর, ওকে। আবরার খ। নাবিয়া, ফাবিয়া খ, ওকে। জুনায়েদ দেখি। জুনায়েদ, তুমি বরাবরই এই কাজগুলো কেন করছো? পাঁচের ক, একটু বইটা মিলিয়ে দেখো তো। সবাই খ বলছে, ও ক বলছে, এবং প্রতিবারই সেম কাজ করছো। নরিন 5 এর বি, ওকে। ফিরোজা 5 এর বি, ওকে। এসার 5 এর খ। সবাই পেরেছে, তার মধ্যেও দুই তিনজন ভুল বলেছে। যারা ভুল বলেছো সেগুলো ঠিক করে ফেলো, এখন ঠিক না হলে পরে আর ঠিক হবে না। নেক্সট, মাদার তেরেসার শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য কি তৈরি করেন? শিশু ভবন, নির্মল হৃদয়, নবজীবন আবাস, শিশু মেলা।
হাবিবা খ খ কি আবরার খ ওকে নাবিহা সি নবজীবন আবাস নাবিহা বলছে সি ছয়ের গ নবজীবন আবাস জুনায়েদ বলছে ছয়ের ক জুনায়েদ সবাই যে রাস্তায় যায় জুনায়েদ তার উল্টা দিকে যায় নরিন সি লাবিবা কোনটার গ লাবিবা সবাইকে বলছি কত নাম্বারে ক কত নাম্বারে খ কত নাম্বারে গ নাম্বারটা উল্লেখ করে দেবে সিমরান ছয়ের গ ওকে নিহা ছয়ের গ এসার ছয়ের ক ছয়ের ক নয় ফাতেহা নূর নবজীবন আবাস ফাতেমা নওশিন ছয়ের গ লাবিবাদু ছয়ের গ হাউস অফ সোর্স 6C একবার দিবে বারবার দিলে তোমারটা আগে দেখবো তুমি এটা কিভাবে ভাবলে আমি সবারটাই দেখছি রায়ান সি তার মানে সি হচ্ছে আনসার যারা বি বলেছো ক বলেছো সবগুলো ভুল সাইদা তুবা গ ঠিক আছে আরফুল গ আবিদা গ ওকে নেক্সট তার মানে মাদার তেরেসা শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের জন্য নবজীবন আবাস তৈরি করেন মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের কত লোক ভারতে আশ্রয় নেয় প্রায় 1 কোটি প্রায় 2 কোটি প্রায় 3 কোটি প্রায় 4 কোটি পাবিয়া জান্নাত সাতের ওকে নিহা বাহ সবাই পারে 2-1 জন ছাড়া জুনায়েদ হ্যাঁ ঠিক আছে জুনায়েদ এবারটা হয়েছে পাবিয়া লাবিবা আবারও শুধু কখ রায়ান সাতের ক তাহিরা সাতের ক ওকে তা সবাই পড়ছে সাতের ক আরফল সাতের ক আদিবা সাতের ক ফাতেমা নওশিন সাতের ক ফাতেমা নূর প্রায় 1 কোটি আবরার সাতের ক লাস্ট আরিশা প্রায় 1 কোটি ইয়েস খুবই ইজি দেখো দেখেছো এই যে আরিয়ানের মেসেজ দেখো সবাই 1 কোটি দিচ্ছে শুনে শুনেও তো ঠিকটা দেওয়া যায় খ দিচ্ছ কেন আরিয়ান সবাই ক দিচ্ছে ও খ দিচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ কখন শুরু হয় 1910 সালে 1912 সালে 1914 সালে 1917 সালে দেখি এটা কে পারে প্রথম বিশ্বযুদ্ধ কখন শুরু হয় ওকে আরিশা আরিয়ান কিসের ক কত নাম্বারের ক ঠিক করে লেখো নিহা ওকে নাবিহা এই জুনায়েদ বাহ জুনায়েদ তো পেরে যাচ্ছে রায়ান নরিন বাহ সবাই হচ্ছে তাহেরা ঠিক আছে তুবা ঠিক আছে অপসি ঠিক আছে ফাবিহা ঠিক আছে ফাতেমা ফাতেমা দিয়েছে 8-এর ক ফাতিহা ফাতিহা একদম তারিখ পর্যন্ত বলে দিয়েছে 28শে জুলাই বাহ ফিরোজা 7 8C ওকে তাহলে 8 গ হবে তাই তো আবরার বলছে খ না খ না 8 গ সিমরান 8-এর গ সামিয়া গ ওকে প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে মাদার তেরেসা নোবেল পুরস্কারের অর্থ ব্যয় করেছেন খুবই সোজা নিজের জন্য পরিবারের জন্য আত্মীয়স্বজনের জন্য দুঃখীজনের জন্য নিজের জন্য তাই না হাউস অফ 9-এর ডি
নুসরাত 9, ওকে হয়েছে। আরফুল হয়েছে। আরিশা ওকে হয়েছে। নাবিহা হয়েছে। জুনায়েদ হয়েছে। বাহ, এটা খুবই ইজি, সবাই পারছে। অফসি হয়েছে। পাবিহা জান্নাত 9 হয়েছে। ফাতেহা নওশীন 9 হয়েছে। তুবা 9 হয়েছে। ফাতেহা হয়েছে। আবরার হয়েছে। সিমরান হয়েছে। তোমাদের মানে উদ্যমটা দেখলে খুব ভালো লাগে। সামিয়া হয়েছে। আউসাফ আমি নিজের জন্য করতাম, তাও তাও 10 টাকার চিপস কিনে কিনে। চিপস খাওয়া ভালো না আউসাফ, 10 টাকার চিপস তো আরো ভালো না, চিপস খাওয়াই ভালো না। তাহেরা হয়েছে। নরিন হয়েছে। বাহ, সবাই পারছে। তোমাদের এনার্জি দেখেই আমার ভালো লাগে। ওকে, নেক্সট। কারোটা কি দেখা বাকি আছে আউসাফ? অনেক টেস্টি, টেস্টি ভাবলে টেস্টি। আচ্ছা, মাদার তেরেসার পিতার নাম কি? ক নিকোলাস বোঝাজিউ, খ ফস্টার, গ নিকোলাস জর্জ, ঘ ফ্রেডরিক। মাদার তেরেসার তো বা মিস এমসিকিউ লেকচার শিট পাওয়া যাবে? লেকচার শিট, তোমাদের লেকচার শিট ইতেই দেওয়া থাকবে, ওয়েবসাইটেই দেওয়া থাকবে। হ্যাঁ, হয়েছে। আউসাফ হয়েছে। নরিন হয়েছে। তাহেরা হয়েছে। বাহ, কয়েকজন একদম ফাস্ট, মনে হয় যে কিবোর্ডে চাপ দিয়ে রাখে যে কোনটা বলবে। পাবিহা হয়েছে। অপসি অপসি বলছে 10-এর গ। অপসি একটা কি যেন শেয়ার করলো, দেখতে পারছি না। না, 10-এর গ না, অপসি ভুল হয়েছে। আউসফ 10 ইয়ার্স এর প্র্যাকটিস, কিসের প্র্যাকটিস? এসআর হয়েছে। রায়ান হয়েছে। আবরার হয়েছে। জুনায়েদ হয়েছে। বাহ, নিকোলাস বোঝাজিগু, হ্যাঁ। কিবোর্ড টাইপের, ও আচ্ছা। হ্যাঁ, আমি আবার ভাবলাম চিপস খাওয়ার প্র্যাকটিস। নিহা হয়েছে। আরফুল হয়েছে। আরিশা হয়েছে। বাহ, লিখটা সবাই পারে, সেই ধরনের এমসিকিউ তে ভুল হওয়া মানে দণ্ডনীয় অপরাধ। যেটা সবাই পারছে তারপরও 2-1 জন পারছো না, তাদের হচ্ছে দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে? হ্যাঁ। আফসাফ তুমি বারবার ইয়ে করবে না। একবার যেটা বলবে একবারই বলবে, বারবার বললে তোমারটা বেশি আগে দেখবো এরকম কিছু না। আচ্ছা, মাদার তেরেসার পিতার নাম তাহলে নিকোলাস বোঝাজিউ। নেক্সট। বাংলাদেশের কোথায় মিশনারিজ অফ চ্যারিটির প্রথম শাখা স্থাপন করা হয়? কুলাউড়াতে, সাতক্ষীরার শ্যামনগরে, ঢাকার সেগুনবাগিচায়, ঢাকার ইসলামপুরে, কোনটায়? 11, ওকে। নাবিয়া হয়েছে। আরিশা হয়েছে। ফাতেমা হয়েছে। আরাফুল হয়েছে। নিহা হয়েছে। ফিরোজা হয়েছে। আবরার হয়েছে। বাহ, তোমরা তো আসলে জিনিয়াস। তোবা হয়েছে। নরিন হয়েছে। তাহেরা হয়েছে। সিমরান হয়েছে। পাবিহা জান্নাত হয়েছে। ওফ, এই মানে তোমাদের পড়ালেও ভালো লাগে। অফসি কি যেন দিয়েছে, আসছে না। রায়ান হয়েছে। মার্চ, ও আচ্ছা, সঞ্জিদা খাতুন মারা গিয়েছেন। হ্যাঁ, এই বছর মারা গিয়েছেন। ও আচ্ছা, উনি কিন্তু আমার ডিপার্টমেন্টের টিচার। 11 ক, হ্যাঁ হয়েছে।
ফাতেহানুর হয়েছে। নাম কি? কি নামিকেস মিনাটো হয়েছে। এতবার দেওয়ার দরকার নেই, একবার দিলে আমি কিন্তু সবারটাই চেক করছি, কোনোটাই বাদ রাখছি না। সামিয়া হয়েছে। আলট্রা জিনিয়াস নট, এটা কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে গেল আফসাফ। নিজেকে যে নিজে বড় বলে সে কিন্তু বড় না, যাকে মানুষ বড় বলে সে বড়। ওকে। তারপর দেখো, মাদার তেরেসা বাংলা শিখেছেন কেন? বাঙালিদের বাড়িতে আশ্রয় পাওয়ার জন্য, বাঙালিদের সঙ্গে ঘুরে বেড়ানোর জন্য, বাঙালিদের শিক্ষা দেওয়ার জন্য, বাঙালিদের মধ্যে কাজ করার জন্য। সোহেল ওকে, নাবিয়া ওকে হয়েছে, ফাতেমা হয়েছে, জুনায়েদ। এই দেখো জুনায়েদ, তুমি বারবার এই ধরনের কি যেন মানে গর্হিত অপরাধ, দণ্ডনীয় অপরাধ করছো। সবাই যেটা বলবে তার বিপরীতটা বলছো তুমি। এটার কারণ কি আমাকে একটু বলো তো। এটার কি কোনো কারণ আছে? সবাই যেটা বলছে তার বিপরীতটা তুমি বলছো। হয়নি জুনাদ, হয়নি। আরাফুল, আরাফুলও ভুল, আরাফুলও ভুল। 12, হ্যাঁ। আবরার হয়েছে, তোবা হয়েছে, নওরিন হয়েছে। দেখো সবার যেটা হয় দুই একজনের সেটা হয় না, এবং কন্টিনিউয়াসলি তাদেরই বারবার ভুল হচ্ছে, তার মানে তাদের আম, প্রস্তুতিতে ঘাপলা আছে। যাদের প্রস্তুতিতে ঘাপলা নেই তাদের সবারটাই কিন্তু হচ্ছে, যাদের প্রস্তুতিতে ঘাপলা আছে তাদেরই সমস্যা হচ্ছে, এবং বারবার একই সমস্যা হচ্ছে। রায়ান হয়েছে, আরিশা হয়েছে, জুনায়েদ এবং আরফুল, এই দুজনকে আমি আবারও বলছি তোমরা। হ্যাঁ, এই নামিকেজ মিনাটো, তুমি একবার ক দিলে, একবার গ দিলে, একবার ঘ দিলে, দেখে দেখে যারা লিখছে তারা কিন্তু জেনেই বলছে। সামিয়া হয়েছে, ফাতেহা নূর হয়েছে। হ্যাঁ, সেবা করার জন্য। না, যে কোনো জায়গায় তুমি যখন কাজ করবে বাইরে, তুমি তুমি যদি নিজেও বাইরে যাও, বিশেষ করে জার্মানি, ফ্রান্স, এসব জায়গায় যেতে হলে ওদের ভাষা আগে শিখতে হবে, না হলে তুমি ওখানে গিয়ে কাজ করতে পারবে না। এটা হচ্ছে নিয়ম। চায়নায় যাও, জাপানে যাও, কিংবা জার্মানিতে যাও, আগে ভাষা শিখতে হবে, তারপর কাজ করতে হবে। হ্যাঁ, পড়াশোনা করতে গেলেও ওদের ভাষাটা শিখতে হবে। ওকে, সবার হয়েছে, জুনায়েদ আর আরফুল বাদে। তাহেরা ঘ, ওকে। শাওমি ঘ। আর কেউ বাকি আছে? সবারটা তো দেখেছি। নেক্সট ম্যাম, লাস্টেরটা আনসার, লাস্টেরটার আনসার হচ্ছে বাংলাদেশের মধ্যে কাজ করার জন্য। যেহেতু মাদার তেরেসা বাংলাদেশ কাজ করতে চাচ্ছিলেন, বাংলাদেশ মানে বাংলাদেশি তো না, বাঙালিদের মধ্যে থেকে কাজ করতে চাচ্ছিলেন, সেজন্য ওনার ভাষা জানাটা ইম্পর্টেন্ট। ভাষা না জানলে কমিউনিকেট করতে পারবে না। একজন আমি তোমাকে হেল্প করতে চাই, এই জিনিসটা বোঝার জন্য আমার তোমার ভাষায় কথা বলা জরুরি। না হলে তুমি তুমি আমাকে হেল্পও করতে পারবে না, আমিও তোমাকে হেল্প করতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, বাংলার মানুষের দুঃখ দুর্দশা মাদার তেরেসাকে বিচলিত করে কেন? এগুলো হচ্ছে ট্রিক কোশ্চেন, একটু দেখো। হয়তো মনে হচ্ছে যে ওটাই তোমার আহ উম, ঠিক মনে হবে, কিন্তু আসলে ওটা ঠিক না। দেখো এখানে কি দেওয়া আছে। শিক্ষিকা বলে, সন্ন্যাসিনী বলে, মানব দরদী বলে, সাহায্য করে বলে। বাংলার মানুষের দুঃখ দুর্দশা মাদার তেরেসাকে বিচলিত করে কেন? কেন বিচলিত করে? 13, ওকে। শাওমি হয়েছে, হয়েছে। নাবিহা ইশরার হয়েছে, আবরার হয়েছে, আরিশা হয়েছে, রায়ান হয়েছে। হ্যাঁ হ্যাঁ আছে।
দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, রায়ান হয়েছে। আচ্ছা, তোমার নাম অনিন্দিতা সাহা, কিন্তু আমার তো মনে থাকবে না এত স্টুডেন্টের মাঝখানে। স্বামী, তোমার নামটা তাহলে নাম চেঞ্জ করে ফেলো। আরিশা জান্নাত। ম্যাম, আপনি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ না? এই যে দেখো, আমি তো স্ক্রিন শেয়ার দিয়ে রেখেছি, তোমরা কেউ কি দেখতে পাচ্ছ না? তাহেরা মানব দরদি বলে, ঠিক আছে। ফাতেমা মানব দরদি বলে। অফসি হয়েছে। ফাবিহা জান্নাত হয়েছে। সিমরান হয়েছে। ফাতেহানুর হয়েছে। নরিন হয়েছে। সবাই হয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছে। জুনায়েতের কি অবস্থা? হয়েছে। তুবা হয়েছে। আরাফুলের কি অবস্থা? 14 নাম্বার কখন দিলাম? এর আগেরটা 12 ছিল, এরপরে 14। আরাফুল, ফোকাস বাড়া বাবা। আউসাফের কি অবস্থা? আমার কমেন্ট পড়েন না কেন? আমি সবারটা পড়ছি। সিরিয়ালে আসতে হবে তো, আমার তো একটাই মানে একটাই হাত। 13 নাম্বার হয়েছে। কি যেন নাম ওর? ওর নাম হচ্ছে নুসরাত আলমগীর নিহা। সবারটা পড়েছি, কারোটা বাকি নেই। তাহেরা পারছি, দেখতে পাচ্ছি। ওকে, তার মানে বাংলার মানুষের দুঃখ দুর্দশা মাদার তেরেসাকে বিচলিত করে, কারণ তিনি মানব দরদী, তাই তো? প্রজাদের অবস্থা জানার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে একা ঘুরে বেড়াতেন। এক অভাগা মায়ের শিশুর ক্ষুধা নিবারণের জন্য নিজের মাথায় বস্তা নিয়ে বিধবাকে চাল আটা দান করেন। মানবতার সেবাই ছিল এ মনীষীর লক্ষ্য। উদ্দীপকটি কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ? এটা এত খুবই সহজ, তাই না? দেখো, এটা এখন মাদার তেরেসা পড়ছি বলে সহজ লাগছে। হ্যাঁ, এখন মনে হচ্ছে যে মাদার তেরেসা পড়ছি, তাহলে তো মাদার তেরেসাই হবে, এটা তো খুবই রিলেভেন্ট। তখন অনেকগুলো থাকবে। হ্যাঁ, তখন কিন্তু মানে বুঝতে একটু কষ্ট হতে পারে। আপনি কি হাত দিয়ে দেখেন নাকি? আসিফ বলছে, হাত দিয়ে দেখি না, চোখ দিয়ে দেখি, কিন্তু হাত দিয়ে আমি কি বলে, কিবোর্ডটা টাপছি, একটার পর একটা তো টাপতে হবে, তাই না? হরটেন্সি। ফাতেমা হয়েছে। আরাফুল ম্যাম, লিখতে ভুল হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ভুলটা যেন না হয়। 14 গ হয়েছে। নাবিহা হয়েছে। নরিন হয়েছে। ফাতেহানুর হয়েছে। তোমাদেরকে আসলে আমি বিট করতে পারছি না, সবই পেরে ফেলছো। হ্যাঁ, ঠিক আছে। আনমিউট প্লিজ। কেন আনমিউট করবো? নাম কি যে? তুমি আনসার লেখো না। অযথা বারবার এসএমএস দিবে না, বারবার কমেন্ট করবে না। 13 গ 14 গ, হ্যাঁ, ঠিক আছে। আবরার হয়েছে। আরিশা মাদার তেরেসা, ঠিক আছে। রায়ান হয়েছে। অনিন্দিতা। রায়ান হয়েছে। ফাতেমা নওশিন হয়েছে। অপসি হয়েছে। ওকে, আমার মনে হয় সবারটা পড়েছি। জুনায়েদ হয়েছে। সিমরান হয়েছে। বাহ, সব তোমাদেরকে বিট করতে পারছি না, তোমরা ঠাস 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 করে সব পারছো। এই মিনা তো কে বাবা? আমি কিন্তু ব্লক করে দেবো তোমাকে। তুমি অযথা কেন এরকম করছো? সময় নষ্ট হচ্ছে। আনমিউট প্লিজ, আনমিউট প্লিজ, কি বলবে সেটা লিখে পাঠাও। আচ্ছা, তারপরে দেখো, প্রজাদের অবস্থা জানার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যে আগে যেটা পড়েছিলাম সেটাই, কিন্তু কোশ্চেনটা আলাদা, যে উনি রাতের আধারে একা ঘুরে বেড়াতেন। এক অভাগা মায়ের শিশুদের ক্ষুধা নিবারণের জন্য নিজের মাথায় বস্তা নিয়ে বিধবাকে চাল আটা দান করেন। গল্পটা তো সবাই জানো মনে হয়।
আবারও বলছি যে উমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা বেশ ধরে মানে নিজেকে লুকিয়ে যাতে কেউ চিনতে না পারে এরকম ভাবে দেখতেন যে কার কি সমস্যা, কার কি কষ্ট, মানে ওনার প্রজারা সবাই ঠিকঠাক আছে কিনা। তখন একদিন দেখা যায় এক বাসায় গিয়ে মানে এক বাসার পাশ দিয়ে যাচ্ছিল, তখন কান্না শুনতে পায়, বাচ্চার কান্না শুনতে পায়। বাচ্চা খাবার চাচ্ছিল। তখন মা বলছিল যে না, খাবার নেই, চুপ থাক, চুপ, একটু চুপ থাক, নাহলে তোর কান্না শুনে ফেলবে, মানে মানুষ শুনে ফেলবে, যেন বাচ্চা না কান্না করে, সেজন্য মাও বকা দিচ্ছিল। এটা শুনে উমর রাদিয়াল্লাহু আনহুর খুব কষ্ট হয়। উনি তখন নিজে ইনস্ট্যান্ট তখনই বস্তা নিয়ে, তার তখন রাতের বেলা তো সবাই মানে উনার যে আহ থাকে, স্টাফরা থাকে, তারা তো ঘুমিয়ে থাকে। তার ওর বাচ্চাটা এখনই কান্না করছে, এখনই খাবার চাচ্ছে। যার কারণে হচ্ছে উনি নিজে আহ বস্তা নিয়ে বিধবাকে চাল আটা দান করেন। ওরা তো মানে ওরা তো আর ভাত খায় না, সেজন্য চাল আটা দিয়েছেন। মানবতার সেবা ছিল এই মনীষীর লক্ষ্য। কোশ্চেনটা হচ্ছে, উদ্দীপকের রচনাটির যে ভাব প্রকাশ পায় তা হচ্ছে: ১. সেবাই ধর্ম, ২. মানুষ মানুষের জন্য, ৩. সচেতনতাই জীবন। কোনটি সঠিক? একই প্রশ্ন, মানে একই উদ্দীপক, কিন্তু কোশ্চেন আলাদা। সিমরান ১৫। আচ্ছা, দেখছি। জুনায়েদ ক। ক কি? জুনায়েদ, তুমি একটু ভালো করে পড়ো। নসীন ক। ক হবে। যারা ডি লিখেছো তারা ভুল। রায়ান ক, ঠিক আছে। অনিন্দিতা ক। ক আবার খ, দুইটা একসাথে হবে না তো, ক নাম্বার হবে। আরিশা ক। হ্যাঁ। যারা ঘ দিচ্ছ তারা ভুল, ডি নাম্বার দিচ্ছ তারা ভুল। আবরার ভুল। ক, ইয়াস। সিমরান ঠিক আছে। ফাতেহানুর ঠিক আছে, ক হবে। নরিন ক। হ্যাঁ, ঠিক আছে। নাবিহা ইশরার ঠিক আছে। তুবা ঠিক আছে। আরাফুল ইসলাম ঘ। ন। ঘ যারা দিচ্ছ তারা ভুল। ক নাম্বার আউসাফ ও আইয়ান নট। তো তোমার কি বাবা? আউসাফ, তুমি বড্ড বেশি কথা বলো। তোমাকে বলেছি যে ওর পরিচয় দেওয়ার জন্য, ও তো নিজেই বলতে পারে আমার নাম আইয়ান। তুমি আনসার দাও। ১৫ ক নিহা ঠিক আছে। তাহেরা ম্যাম, উত্তর আগে বলে দিলে হবে নাকি? তাও কথা, উত্তর কি আগে বলে দিচ্ছি? আমি কনফিউজ করছি। আরিশা ৩ নাম্বার, না ৩ নাম্বার না, ক নাম্বার। আই আয়ান ম্যান কোন গল্প মাত্র জয়েন করলাম? আচ্ছা, মাদার তেরেসা পড়াচ্ছি। আয়ান মাদার তেরেসা পড়ছি। মাদার তেরেসা থেকে আমরা এমসিকিউ সলভ করছি। নাহিয়ান ক। আচ্ছা, আয়ান থ্যাংক ইউ, ওকে। উদয় ৩ গ। গ না, ক। কোন ৩? ১৫ নাম্বার ক। আমি পড়াচ্ছি ১৫ নাম্বার লাবিবা, ক নাম্বার, ইয়াস। আর কেউ বাকি আছে? আরিশা ম্যাম, এখানে কিন্তু দুইটা আরিশা আছে। আমি আরিশা আতিয়া। আতিয়া, আচ্ছা আতিয়া। তাহলে বুঝবো কিভাবে কোনটা আতিয়া? আবরার ১৫ ক ঠিক আছে। ফাবিহা জান্নাত ম্যাম, আর কতটা এমসিকিউ নেবেন? প্রত্যেকটা থেকে 20টা দেওয়ার চেষ্টা করছি। 15টা হয়েছে। আরিয়ান ঘ নাম্বার যারা দিয়েছো তাদেরটা ভুল। আর কেউ বাকি আছে? আরিশা ম্যাম, আরেকজনের নাম আরিশা জান্নাত। আচ্ছা, যে আরিশা জান্নাত সে শুধু জান্নাত লেখো, তাহলেই হবে। ও, ঠিক আছে। তারপরে হচ্ছে গাউন অর্থ কি? এটা খুবই সোজা। তারপর দেখি কে কে পারে। পুরুষের পোশাক, মহিলাদের পোশাক, শীতের পোশাক, উভয়ের পোশাক। খুবই সোজা এটা। এটা না, যে না পারবে সে গাধা। হ্যাঁ, পাপিয়া ঠিক আছে। আবরার ঠিক আছে। নুসরাত ঠিক আছে। তুবা ঠিক আছে। আরাফল ঠিক আছে। নাবিহা ঠিক আছে। তাহেরা ঠিক আছে। নওরিন ঠিক আছে।
ফাতেহা নূর, মহিলাদের পোশাক। ওকে, তো সবাই পারছে, এটা খুবই ইজি। জুনায়েদের কি অবস্থা? হ্যাঁ, যাক, জুনায়েদ গাধা না। রায়ান, ঠিক আছে, বাহ, সবাই পেরেছে, তার মানে কেউই, সবাই পেরেছে মহিলাদের পোশাক। আর কেউ বাকি আছে? ফিরোজা, ঠিক আছে। ট্রফি, মাশরাফি কিসের 2? আচ্ছা, তারপর নেক্সট, সম্মাননা অর্থ কি? আমি বলেছিলাম শব্দার্থ থেকে আসবে। সম্মাননা অর্থ কি? অসম্মান দেখানো, সম্মান দেখানো, সালাম দেওয়া, শ্রদ্ধা করা। সম্মাননা অর্থ কি? মাশরাফি 27-2 মানে বুঝতে পারছি না। আবরার, ওকে। নিহা, ওকে। তুবা, ওকে। আরাফুল, ওকে। নাবিহা, ওকে। ওকে, সবাই পারছে। না পারলে না ভালো লাগে। শ্রদ্ধা ও মর্যাদা কি দেয়া আছে অপশনে? এখানে কোনো মর্যাদার ব্যাপার তো দেয়া নাই। শ্রদ্ধা মানে মর্যাদার কথা তো উল্লেখ নাই এখানে। যেটা আছে তার মধ্য থেকেই লিখতে হবে, হ্যাঁ। জুনায়েদ, ওকে। অপসি, ওকে। রায়ান, রায়ান বলছে ডি। এটা একটা কনফিউশনের ব্যাপার আছে। ওকে। ফাবিহা, ওকে। সিমরান, ঠিক আছে। আরিয়ান, ঠিক আছে। আরিশা জান্নাত, ঠিক আছে। এ আরিশা কি বলছো? 17 3 নাম্বার? না, 17-3 কি? সম্মান দেখানো, হ্যাঁ, ঠিক আছে। নাহিয়ান, ঠিক আছে। নেক্সট উদয়, ঠিক আছে। যারা ডি দিচ্ছ তাদেরটা কিন্তু ভুল হচ্ছে। সঠিক উত্তর হচ্ছে খ, সম্মান দেখানো। সম্মাননা মানে সম্মান দেখানো। এর কাছাকাছি অর্থ হচ্ছে ডি, শ্রদ্ধা করা হবে। আচ্ছা, এক অর্থে শ্রদ্ধা করা হয়, এক অর্থে সম্মান দেখানো হয়, কিন্তু সম্মাননা কিন্তু সম্মান দেখানো। কাউকে সম্মান করে কোনো একটা পদক দিলাম, তাকে তো এটা সম্মাননাই বলা হয়, তাই না? সম্মান দেখিয়ে সে কাজটা করা হয়। শ্রদ্ধা করে কি পদক দেই বা শ্রদ্ধা করে কোনো প্রাইজ দেই? শ্রদ্ধা এটা হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর সম্মান দেখানোটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু মানে সেটা আবার তোমাকে ম্যাটেরিয়াল নাউন দিয়ে দেখাতে হবে। আমি যে সম্মান দেখাচ্ছি, এটা হয় তুমি আমাকে সালাম দাও, এটা আমাকে সম্মান দেখানো, বা আমাকে আমার জন্য মানে এটা একটা অ্যাকশন। চেয়ার ছেড়ে দিলে এটা একটা অ্যাকশন। বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে 18, মিশনারিজ অফ চ্যারিটি বলতে যেটি বোঝায়, এগুলো একটু কনফিউজ করার জন্য আমার মনে হয় তোমরা পারবে। ক, মানব সেবা সংঘ। খ, অপরের সেবার জন্য পরিচালিত প্রতিষ্ঠান। 3 হচ্ছে ইহুদি কর্তৃক পরিচালিত সেবা সংঘ। নিচের কোনটি সঠিক আছে? আমি তোমাদের মধ্যেই দেখাতে পারবো যে যারা এইটার ভুল উত্তর দিচ্ছ। আমি তোমাদের মধ্যেই অনেককেই দেখাতে পারবো যারা ভুল উত্তর দিবে। খুবই ইজি, কিন্তু তারপরেও 2-1 জন থাকবেই যারা ভুল উত্তর দিচ্ছ। দেখি কে কি উত্তর দিল। অনিন্দিতা, ঠিক আছে, ঠিক আছে। আরিয়ান, আরিশা জান্নাত। আরিশা জান্নাত, তোমার এটা বুঝতে পারছি না, 1 নাকি 2? 18, ঠিক আছে। আরিয়ানের, ঠিক আছে। আরিশার, ঠিক আছে। সামিয়া, ঠিক আছে। নরিন, ঠিক আছে। ওকে, মা সবাই তো পারছো। অপসি, ঠিক আছে। তাহেরা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তুবা, ঠিক আছে। নিহা, ঠিক আছে। ফিরোজা, ঠিক আছে। আচ্ছা, ফিরোজা ভুল করেছে। আবরার,
ঠিক আছে, সবাই ক বলছে, ফিরোজা বলছে বি। আদিবা ঠিক আছে, যারা ক বলেছো তাদেরটা ঠিক আছে। জুনায়েতের কি অবস্থা? ক। আরিশা জান্নাত প্রথমটা, তার মানে ক নাম্বার। ফাতেহা নূর 1 2, ইয়েস, তার মানে ক নাম্বার। মাশরাফি 18-1, হ্যাঁ, ক নাম্বার যারা দিয়েছো তাদেরটা ঠিক আছে। যারা খ দিয়েছো, মানে 1 আর 3 দেওয়ার চেষ্টা করেছো যারা, তারা ভুল। ঠিক আছে। এমসিকিউ নাম্বার 19, কোন বিষয়ে অসামান্য অবদানের জন্য সঞ্জিদা খাতুন 21 পদক পান? সাহিত্যের ক্ষেত্রে, সংস্কৃতি ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, প্রবন্ধের ক্ষেত্রে। বলেছিলাম যে লেখক পরিচিতি থেকেও এমসিকিউ থাকবে, তারই একটা প্রমাণ রাখার চেষ্টা করেছি, দেখি কে কে পারছো। কোন বিষয়ে অসামান্য অবদানের জন্য সঞ্জিদা খাতুন 21 পদক পান? রায়ান, রায়ান বলছে ক নাম্বার, তার মানে 3 রকমের কমেন্ট পাচ্ছি। সিমরান, জুনায়েদ, জুনায়েদ বলছে খ। ফাতেহা নূর খ। 3 রকমের কমেন্ট পাচ্ছি, তাই তো? ফাতেমা বলছে খ, একজন বলেছে ক, আরেকজন বলেছে গ। আরিশা ক, আরিশা বলছে ক। ঠিক আছে, তাহলে স্বামী, স্বামী বলছে খ। আমরা সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অর্জন করেছেন বাংলাদেশ সরকারের 21 পদক, তার মানে যারা সাহিত্যের কথা লিখেছো তারা ভুল। দেখেছো কোথা থেকে কোশ্চেন আসে? বেশিরভাগই পেরেছো, কিন্তু যারা দুই একজন সাহিত্য বলছো বা অন্য কিছু বলছো, কেউ একজন ঘও বলছো, তাদেরটা ভুল। শেষ করে ফেলেছি, তার মানে কোন বিষয়ে অসামান্য অবদানের জন্য সন্জীদা খাতুন 21 পদক পান, তা হচ্ছে সংস্কৃতি ক্ষেত্রে। খ নাম্বার, যারা খ নাম্বার দিয়েছো তারা সঠিক উত্তর দিয়েছো, আর যারা ক বা গ দিয়েছো তারা ভুল। আনমোল ম্যাম, শুধু মাদার না, শুধু মাদার তেরেসা না, এরপরে লোকশিল্প পড়াবো, তারপরে কতকাল ধরেও পড়ানোর ইচ্ছা আছে, পোস্টারও পড়ানোর ইচ্ছা আছে। আরিশা জান্নাত প্রথমটা না, প্রথমটা না, যারা বললাম প্রথমটা বা ক বা গ বলছো তারা হচ্ছে ভুল। আমি কিন্তু দেখিয়ে দিয়েছি উনি সংস্কৃতির ক্ষেত্রে অবদানের জন্য 21 পদক পান, কারণ তিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন, সুতরাং সেটা সংস্কৃতির অংশ। মাদার তেরেসার জন্ম কোন দেশ? খুব সহজ, খুব সহজ। ক আলবেনিয়া, খ ভারত, গ ইতালি, ঘ স্পেন। মাদার তেরেসার জন্ম কোন, মাদার তেরেসার জন্ম কোন দেশে? সবাই পারছে, দেখো ঘটঘাট ঘাটঘাট করে সবাই বলে দিচ্ছে। ঠিক আছে, আরিশা জান্নাত, ফাতেমা ঠিক আছে, সবাই পারবে, এটা খুবই ইজি। কিছু কিছু মানে কোশ্চেন করবে সবাই পারার জন্য, এটা এই দেখো সবাই পারার পারার উত্তরেও দেখো এই যে কি নাম, অনিন্দিতা সাহা, যে ও ভুল বলেছে। সবাই পারে যে কোশ্চেনটা, সেগুলোতেও তোমরা যদি ভুল করো সেটা আসলে মানে আমি বলেছিলাম যে দণ্ডনীয় অপরাধ। সবাই যেটা পারে সেটাতে যদি তোমরা ভুল করো, তার মানে তোমরা অনেক পিছিয়ে গেছো। কোশ্চেন ইজি হলে মনে করবে যে কোশ্চেন আসলে কম্পিটিশন বেড়ে যায়। কোশ্চেন হার্ড হলে কিন্তু কম্পিটিশন কম্পিটিশন বাড়ে না, কম্পিটিশন তখন কমে। সুতরাং ইজি মানেই কম্পিটিশন হার্ড, তখন তোমার 1 নাম্বার মানে অনেক পিছিয়ে যাওয়া। সবাই এ দিচ্ছে, যারা অন্য কিছু দিচ্ছে তারা ভুল। তার মানে 20 নাম্বার হচ্ছে ক। নাবিহা 20-এর এ, হ্যাঁ। নুসরাত ঠিক আছে, নিহা মাতিমা ঠিক আছে, আবরার ঠিক আছে, তুবা ঠিক আছে, হুমায়রা আক্তার আদিবা ঠিক আছে, ফিরোজা, ফিরোজা ঠিক আছে, অপসি ঠিক আছে, সামিয়া রহমান ঠিক আছে। এতবার দিতে হবে না, আমি সবারটা চেক করি, কারোটা বাদ দিই না। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদের এত আগ্রহ দেখে তোমাদের পড়াতে খুব ভালো লাগে। তার মানে তোমাদের এখান থেকে আমি যেটা বুঝতে পারলাম, তোমাদের অবজেক্টিভে কেউ দমাতে পারবে না, দু একজন ছাড়া, যারা কিন্তু খুবই নর্মাল ব্যাপারে ভুল করছো, তারা ছাড়া। তারা তারা ভুল এখনো করছো, তার মানে তাদের প্রস্তুতিতে ঘাপলা আছে। তোমরা আরো প্লিজ সিনসিয়ার হও,
হ্যাঁ, এই দেখো ফাতেহা নূর বলছে পালবেনিয়ার স্কপিয়াতে, তার জায়গাটার কথাও মনে আছে। সুতরাং সিনসিয়ার হও, বারবার বারবার রিডিং পড়ো। কোনো কিছু ধরো পড়তে ইচ্ছে করছে না, কি আর করবো, তখন রিডিং পড়বে, ঠিক আছে? রিডিং গুলা পড়লেও মাথায় থাকে যে আচ্ছা এই অবজেক্টিভটা তো আমি পড়েছি। এবার যাচ্ছি আমি সিকিউ সলভ করতে। এতক্ষণ আমি অবজেক্টিভ সলভ করেছি এবং অবজেক্টিভ সলভ করার পরে আমার মনে হয়েছে যে তোমরা অনেক বেশি স্ট্রং। আমার মনে হয় তোমাদেরকে এমসিকিউ তে আটকানো যাবে না। এখন আমরা সিকিউ সলভ করব, এবং সিকিউ তে অনেকেরই সমস্যা আছে। আমার কাছে পার্সোনালিও অনেক সময় অনেকেই নক করে যে ম্যাম আমার এইটাতে সমস্যা, আমি কিভাবে এটাতে ওভারকাম করব। আমি আজকেও কাকে যেন বলছিলাম। যাই হোক, সিকিউতে অনেকের সমস্যা থাকে, যদিও তোমরা কোনো প্রশ্ন করো নাই আমাকে এখন পর্যন্ত। তারপরও আমি যে প্রশ্ন এখন পর্যন্ত আমার কাছে পেয়েছি বা আমার কাছে পর্যন্ত এসেছে, সেই প্রশ্নের আলোকেই সিকিউটা সলভ করব। সিকিউতে প্রথমেই এখানে একটা সিকিউ আছে, দেখো। রহিমা খাতুন নিজের বাসগৃহে প্রতিবেশী নিরক্ষর মহিলাদের অক্ষর জ্ঞান দিতে শুরু করেন। বেতন ছাড়াই তিনি এই কাজ করেন। ঈদের কেনাকাটা থেকে কিছু টাকা বাঁচিয়ে রহিমার সবচেয়ে গরিব ও লেখাপড়ার আগ্রহী মহিলাকে পুরস্কার দেন। এতে উৎসাহী হয়ে শিক্ষার্থী বাড়তে থাকে। নিজের ছোট ছোট গণ্ডির মধ্যে দায়িত্ববোধ ও মানব সেবার লক্ষ্যে তিনি এই মহৎ কাজ চালিয়ে যান। তাহলে এটা হচ্ছে উদ্দীপক, এবং কোশ্চেন হচ্ছে সেবা কাজের জন্য মাদার তেরেসা প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা কোনটি? এটা হচ্ছে অবজেক্টিভের মতো 1 নম্বরে কোশ্চেন। মাদার তেরেসা গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন কেন? এটা 2 নম্বরের কোশ্চেন, এটা থেকে একটু আহ, বাড়িয়ে লিখতে হয়। নাম্বার হচ্ছে উদ্দীপকে রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজ থেকে মাদার তেরেসা যে ঘটনার প্রতিফলন ঘটেছে তা বর্ণনা দাও। আর নাম্বার হচ্ছে উদ্দীপকে রহিমা খাতুনের চেয়ে মাদার তেরেসার সেবামূলক কাজের পরিধি ছিল ব্যাপক কিন্তু লক্ষ্য অভিন্ন, এবং কথাটির যথার্থতা মূল্যায়ন করো। এখন ক আর খ এর ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কারণ ক আর খ এ মানে বেশি কিছু বলার নাইও। এটা মানে ক নাম্বার শুধু ইনফরমেশনটা দিবা সেবা কাজের জন্য মাদার তেরেসার সর্বোচ্চ শ্রেষ্ঠ সম্মাননা সবাই আমরা জানি, নোবেল পুরস্কার। উনি সেটা নোবেল পুরস্কার পান। জাস্ট এটুকু লিখে দিলেই আমার মনে হয় যথেষ্ট। 1 নম্বরের জন্য অত বহৎ বৃহৎ বৃহৎ লেখা প্রয়োজনও নাই। আর মাদার তেরেসা গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন কেন, সেটাও কিন্তু আমরা যখন আমরা গল্পটা পড়ি তখন কিন্তু আমরা জানি। এটা নিয়েও বেশি কিছু আমি বলতে চাই না। মাদার জাস্ট ধরো আধা পেজ লিখবে যে মাদার তেরেসা গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন কারণ হচ্ছে তিনি বাঙালিদের মধ্যে মিশে যেতে চেয়েছিলেন। যেহেতু তিনি বাঙালিদের সাথে কাজ করতেন, বাঙালিদের সংস্কৃতি এবং ভাষা তিনি আত্মস্থ বা কি বলে এটাকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করেছেন। সেই ধারণ করার চেষ্টা থেকেই গাউন ছেড়ে শাড়ি পরা। এইটুকু লিখলে যথেষ্ট, আর কিছুই দরকার পড়ে না। এবং এটা আমি তুমি এটা যে কেউ যে কনটেক্সটটা যদি জানে, গল্পটা যদি জানে, এটুকু সে লিখতে পারবে আমার ধারণা। আর তোমরা তো আরো বেশি অ্যাডভান্স এবং অনেক বেশি আগ্রহী, আমার মনে হয় তোমরা আরো ভালো করে পারবে। আমি কথা বলবো এই নাম্বার আর নাম্বার নিয়ে, এবং আমি বলেছিলাম যে কিভাবে তোমাদেরকে পাঠ পরিচিতির সাথে এটা কিভাবে আমি অ্যাটাচ করে আনসার দেওয়া যায়, এটার একটা বুদ্ধি বা ট্রিক্স আমি শিখিয়ে দেব। বলেছিলাম যে এখানে দেয়া আছে উদ্দীপকের রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটিতে মাদার তেরেসার যে ঘটনার প্রতিফলন ঘটেছে তা বর্ণনা করো। এখন দেখো মাদার তেরেসার যে ঘটনার প্রতিফলন ঘটেছে সেটা আমরা জানি, যেটা হচ্ছে পাঠ পরিচিতিতে যাই একটু। পাঠ পরিচিতিতে ছাড়াও গল্পটা যখন পড়েছি তখন কিন্তু আমরা জানি যে মাদার তেরেসা যখন শুরু করেছিলেন তখন কিছুই ছিল না। দেখো বাঙালিদের দুঃখ দুর্দশায় বিচলিত হয়েছিলেন, এই কারণে তিনি গরিব ও অসুস্থ মানুষের জন্য স্কুল ও চিকিৎসা কেন্দ্র তৈরি করেছেন। আচ্ছা, তার আগে এই জায়গায় এই প্রশ্নের উত্তরে আরেকটা ব্যাপার আছে যে যখন তার কিছুই ছিল না, মাদার তেরেসার যে বোর্ড ছিল না, স্কুল যখন করেছেন তখন বোর্ড ছিল না, তখন মাটিতে দাগ দিয়ে উনি পড়িয়েছেন, এমনও আছে। হ্যাঁ, তো এই 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 কনটেক্সটটার উপরে এই রহিমা খাতুনের কনটেক্সটটা হবে যে যখন আহ টাকা বাঁচিয়ে যে উনি মানুষদের সাহায্য করেন। রহিমা খাতুন যেমন নিজেদের মানে তার অনেক কিছু নাই, এই ছোট ছোট বিষয় দিয়েই তিনি সাহায্য করে যাচ্ছেন। তেমনি মাদার তেরেসারও যখন কিছুই ছিল না
যতটুকু ছিল ততটুকু দিয়েই মানুষকে সাহায্য করেছেন। তাহলে তোমাদের কি করতে হবে? এখানে একটা সাদৃশ্য বা তুলনা আছে। উদ্দীপকের রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটিকে মাদার তেরেসার যে ঘটনার প্রতিফলন ঘটেছে তা বর্ণনা করা। কারণ মাদার তেরেসাও কি করতো, যখন কিছুই ছিল না তখন এই যে মাটিতে দাগ দিয়ে পড়াশোনা করাতেন, কিভাবে মানুষকে সাহায্য করা যায় সেগুলো নিয়ে ভাবতেন। বা কেউ করছে না কিন্তু উনি একাই করছেন, কেউ করছে কি করছে না সেটা কিন্তু চিন্তা করতেন না। একইভাবে রহিমা খাতুনও চিন্তা করছেন না যে নিঃসব মহিলারা নিরক্ষর, তাদেরকে অক্ষর জ্ঞান দিতে শুরু করেন এবং তারা দেখা যায় যে মোটিভেশন যেন হারিয়ে না ফেলেন, উৎসাহ যেন হারিয়ে না ফেলেন, সেজন্য তাদেরকে কি করেন, আহ পুরস্কার দেন, যাতে এই পুরস্কারের লোভে হলেও তারা পড়তে আসে। তারা পড়তে আসলে কার লাভ? দেখো, রহিমা খাতুনের কোনো লাভ আছে? লাভ কিন্তু রহিমা খাতুন না, তাদেরই লাভ যারা পড়ছে। কিন্তু তারপরে রহিমা খাতুন নিজের উদ্যোগে, কোনো দরকার ছিল না ওনার টাকা বাঁচানোর। উনি চাইলে আর মানে নিজের জন্য হয়তো দামি দামি জিনিস কিনতে পারতো। জিনিস, দামি দামি জিনিস না কিনে কিংবা একটা জিনিস হয়তো না কিনেই কিছু টাকা বাঁচিয়ে মহিলাদের পুরস্কারটা দেন। এভাবেই তোমরা কম্পেয়ারটা করবা। এই গ নাম্বার আর ঘ নাম্বার দুটোই থাকে কম্পেয়ার। বুঝতে পেরেছো? কিন্তু তোমাদের ধরতে হবে কোন জায়গায় কম্পেয়ার করতে হবে। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এই নাম্বার নোবেল। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। গ নাম্বার সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে নাকি তোমরা বুঝতে পেরেছো? আসসালাম ওয়ালাইকুম আসসালাম ফারহান, দেরি হয়েছে, বিদ্যুৎ ছিল না। আচ্ছা, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। গ নাম্বার সম্পর্কে ম্যাম পরের চ্যাপ্টার পড়ান। হ্যাঁ, পড়াচ্ছি, শেষ প্রায়। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। নরিন, নো প্রবলেম, নো কোশ্চেন। আচ্ছা ফারহান, গ বুঝিয়ে দেন। গটাই বোঝাচ্ছিলাম। অপসি, নো কোশ্চেন। তুবা, জি বুঝছি। স্বামী, না, তার মানে হচ্ছে কোনো কোশ্চেন নাই। তাহেরা, ক্লিয়ার। একজন শুধু বলেছে যে গ নাম্বার ম্যাম আবার একটু। আচ্ছা, আরফুলও বুঝতে পারেনি। আর কারো কোনো সমস্যা? আচ্ছা, আমি আবার ছোট করে একটু বলে দেই। নো কোশ্চেন। ফাতেমা, ফাবিহা জান্নাত, নো কোশ্চেন। ওকে। দুজন জিজ্ঞেস করেছে গ নাম্বারের কথা। গ নাম্বার হচ্ছে রহিমা খাতুনের সাথে মাদার তেরেসার তুলনা। হ্যাঁ, এখন কোন জিনিসের তুলনা? তুলনা কি হয়? মানুষের সাথে মানুষের তুলনা হয়, মানুষের সাথে তো গরুর তুলনা হয় না। তার মানে সমান বিষয়ের বা একই জিনিসের তুলনা হয়। তাহলে রহিমা খাতুনের এমন একটা কাজ করেছেন যেটা মাদার তেরেসাও করেছেন। তাহলে এই জিনিসটা তুলনা করার জন্য মাদার তেরেসার কোন ঘটনার সাথে রহিমা খাতুনের কোন ঘটনাটা মিল আছে সেটা আগে বের করবে। হ্যাঁ, বের করে আগে মাদার তেরেসার কথা বলবে। মাদার তেরেসা যখন কিছুই ছিল না তখন মাটিতে দাগ কেটে পড়িয়েছেন। কোনো ব্ল্যাকবোর্ড ছিল না, চক ছিল না, তারপরে মানে কোনো কিছু নেই, তারপরেও তিনি সাহায্য করার চেষ্টা করেছেন। তখন ওনাকে দেখে অন্যেরা অনুপ্রাণিত হয়েছে সাহায্য করার জন্য। হ্যাঁ, এমন এমনি ভাবে রহিমা খাতুনেরও তেমন অনেক বেশি কিছু নেই সাহায্য করার জন্য। কারণ তারপরেও তিনি ওনার ঈদের কেনাকাটা থেকে টাকা বাঁচিয়ে মহিলাদেরকে পুরস্কার দেন। বা এই যে নিজের বাসগৃহে, কোনো কোনো স্কুলে যান না, নিজের বাসায় বসে তিনি এই যে প্রতিবেশী নিরক্ষর মহিলাদের অক্ষর জ্ঞান দিতে শুরু করেন। এই যে উৎসাহটা নিজে থেকে, তাগিদটা, এই তাগিদ গুলো যে উনি নিজে থেকে মানে করছেন, এই নিজের তাগিদে করছেন, এটা রহিমা খাতুন আর মাদার তেরেসার মধ্যে একটা কমন ফ্যাক্টর। এই কমন ফ্যাক্টর দুটোই আমরা কম্পেয়ার করে লিখে দিব। ঠিক আছে, এটার আনসার হবে 1.5 পেজ। হ্যাঁ, এক 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 1.5 পেজ বা 1 পেজ। 1 পেজের একটু বেশি লেখার চেষ্টা করবা। হ্যাঁ, গ নাম্বারে আনসার হবে 1 পেজের একটু বেশি হলেও, বা 1.5 পেজ হলে তো অনেক ভালো, কিন্তু 1 পেজের একটু বেশি হবে। খ নাম্বার হচ্ছে উদ্দীপকের রহিমা খাতুনের চেয়ে মাদার তেরেসার সেবামূলক কাজের পরিধি ছিল ব্যাপক কিন্তু লক্ষ্য অভিন্ন। একই কথা, গ নাম্বার আর ঘ নাম্বার এটাই, এটাও তুলনা। রহিমা খাতুনের চেয়ে মাদার তেরেসার সেবামূলক কাজের পরিধি ছিল ব্যাপক। এই যে আমি বলেছিলাম পাঠ পরিচিতিটা একটু পড়ো, পাঠ পরিচিতিটা একটু পড়ো। এখানেই তোমাদের পাঠ পরিচিতি কাজে লাগবে। প্রথমত, মাদার তেরেসার সেবামূলক কাজের পরিধিটা একটু ব্যাখ্যা করে নেবে যে তোমার মাদার তেরেসার সেবামূলক কাজ কি কি করেছে।
দেখো পাঠ পরিচিতিতে দেয়া আছে একদম মানে হয়তো লাইন বাই লাইন তোমাদের মনে থাকবে না, কিন্তু কয়েকটা কি পয়েন্ট নিয়ে নিবে। কি কি পয়েন্ট মানে হচ্ছে মানে টপিকটা, যেমন এখানে গরিব ও অসুস্থ মানুষের জন্য স্কুল চিকিৎসা কেন্দ্র একটা পয়েন্ট, তারপরে কুষ্ঠ রোগীদের জন্য আহ আহ, সেবা করা সেটা একটা পয়েন্ট, তারপরে মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয়তা দুর্গত মানুষের সেবা করা এটা একটা পয়েন্ট। হ্যাঁ, এইসব পয়েন্ট ব্যাখ্যা করবা এখান থেকে যা যা পড়েছো। ওর বেশি লেন্দি দরকার নাই, পুরো তুমি যদি এটাই লিখে দিতে পারো যথেষ্ট। এটুকু লিখে দিয়ে তারপরে মাদার তেরেসার এই যে এই সেবা কাজ করেছেন আর রহিমা খাতুন কি কি করেছেন এটা একটু বলবে, সাথে এটা একটু বলে দেখো কি করবে। মাদার তেরেসার সেবামূলক কাজের পরিধি ছিল ব্যাপক কিন্তু লক্ষ্য অভিন্ন। তারপরে প্রথমে মাদার তেরেসার সেবামূলক কাজের পরিধিটা তো ব্যাখ্যা করলাম, তারপর রহিমা খাতুনের সেবামূলক কাজটা একটু বলবা যে উনি ওনার পাশের বাড়ির নিরক্ষর মহিলাদের পড়ান এবং ওনার পড়ানোর জায়গা নেই, নিজের বাসায়ই পড়ান এবং এমনকি ওনার শপিং করার টাকা থেকে বাঁচিয়ে ওদেরকে পুরস্কার দেন বা ওদের যেগুলো সাহায্য দরকার সে সাহায্য তিনি করেন। হ্যাঁ, তো ব্যাপকতা হয়তো বেশি না, কিন্তু দুজনেরই উদ্দেশ্য পরে এই ব্যাপকতা যখন পরিধিটা বলার পরে উদ্দেশ্যটা বলবা, যে রহিমা খাতুনেরও উদ্দেশ্য মানুষকে সেবা করা, মাদার তেরেসারও উদ্দেশ্য মানুষকে সেবা করা। সুতরাং এই তাদের উদ্দেশ্য কাজের পরিধি মানে লাস্টের লাইনটা হবে যে সুতরাং রহিমা খাতুনের যে মাদার তেরেসার সেবামূলক কাজের পরিধি অনেক ছিল কিন্তু তাদের লক্ষ্য অভিন্ন ছিল। শেষ। প্রথমে সেবামূলক কাজের পরিধি ব্যাখ্যা করবে, তারপরে দুজনের লক্ষ্য ব্যাখ্যা করবে, তারপর লাস্টের লাইন যেটা তোমাদের কোশ্চেনে থাকবে সেটা ব্যাখ্যা করবে। সবার কি বোঝা হয়েছে না কারো কোনো বোঝার বাকি আছে? ম্যাম ঘ তো বুঝালাম, ম্যাম ঘটাই তো বুঝাচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, পরের চ্যাপ্টারে যাব। কারো কোনো প্রশ্ন আছে? ইয়া ক্লিয়ার, ওকে, আশা করব ক্লিয়ার। নো, ওকে, নো কোশ্চেন। অনিন্দিতাও বুঝতে পেরেছে, ফারহান বুঝতে পেরেছে। আশা করব তোমাদের সৃজনশীলে যে যদি কোনো প্রবলেম থেকেও থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আবরার ক্লিয়ার, ফিরোজা ক্লিয়ার, নরিন নো প্রবলেম, নো কোশ্চেন। ওকে, তাহলে আমরা নেক্সট ডেতে যাই। আমাদের তাহলে মাদার তেরেসার আর কোনো সমস্যা নাই ধরে নিতে পারি। ম্যাম প্রবন্ধ উপন্যাসের মতো, আচ্ছা তাহেরা একটা কোশ্চেন করেছে, কোশ্চেনের আনসার দিয়ে আমরা নেক্সট এতে চলে যাচ্ছি। তাহেরা জিজ্ঞেস করছে প্রবন্ধ আর উপন্যাসের মধ্যে পার্থক্যটা। প্রবন্ধ হচ্ছে রচনা আর উপন্যাস হচ্ছে রচনা। রচনা যেমন রচনা দীর্ঘ হয় না, উপন্যাস দীর্ঘ হয়। প্রবন্ধ কোনো বিষয় সম্পর্কে হয়, হ্যাঁ, কিন্তু উপন্যাসের কোনো বিষয় না। উপন্যাস হচ্ছে আহ জীবন সম্পর্কে হয়, যেমন কোনো ঘটনা নিয়ে উপন্যাস, তারপরে ধরো দেশভাগ নিয়ে একটা উপন্যাস হতে পারে, ভাষা আন্দোলন নিয়ে একটা উপন্যাস হতে পারে। উপন্যাস অনেক দীর্ঘ হবে। প্রবন্ধর লিমিটেশন বড় জোর 3 পেজ বা 4 পেজ হবে, এর চাইতে বেশি হবে না। 4 পেজও অনেক বেশি হয়ে যায়, প্রবন্ধ বেসিক্যালি 2 পেজ 3 পেজ হলেই যথেষ্ট। রচনা যেটা, প্রবন্ধ মূলত রচনা, রচনা তো অনেক বড় হয় না, কিন্তু উপন্যাস অনেক বড় হয়, উপন্যাসে অনেক চরিত্র থাকে, প্রবন্ধে কোনো চরিত্র থাকে না। আশা করি তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, নরিনও বুঝতে কোনো সমস্যা নেই। সিমরান এমসিকিউ এর 2-3 দেখান। এমসিকিউ এর 2-3 কোন দেখো নাই তুমি? আবরার, হ্যাঁ, আবরার কি ইমোজি দিয়েছো আমি তো বুঝতে পারলাম না। তাহেরা বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। আচ্ছা, কে যেন বললো এমসিকিউ এর 2-3 দেখান। 2-3 কোনটা, 2 নম্বর আর 3 নম্বর? এই যে দেখো, প্রথম কোথায় স্কুল খুলেন? কলকাতায়। 2 নম্বর মাদার তেরেসা গাউন ছেড়ে কি পরলেন? শাড়ি। নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সটে। আচ্ছা, আমরা এখন পড়বো আমাদের লোকশিল্প। এই চ্যাপ্টার সম্পর্কে আমি একটু বলে নিতে চাই। এই চ্যাপ্টারটাও
মাদার তেরেসার মতোই ইম্পর্টেন্ট। বাকি যে দুইটা চ্যাপ্টার আছে কতকাল ধরে আর কার্টুন ব্যঙ্গচিত্র যেটা সেটা বেশি একটা ইম্পর্টেন্ট না। আমি এই জন্য সময় নিয়ে এই দুইটা চ্যাপ্টারই পড়াচ্ছি, বাকিগুলো সময় অত বেশি মানে ইয়ে না করলেও চলবে। কিন্তু আমার ধারণা মানে এই দুটাতে খুব বেশি এমসিকিউ হবে আর সৃজনশীলও হবে। সুতরাং এই দুইটা চ্যাপ্টার যদি তোমরা মানে বুঝতে পারো, আমার মনে হয় তোমরা আনসার করতে পারবে। কারণ গদ্য থেকে দুটো দিতে হবে, তো গদ্য থেকে দুটো দিতে হবে, পদ্য থেকে দুটো দিতে হবে মাস্ট। তো গদ্য থেকে দুটো যদি দেওয়া থাকে, এই দুটা গল্প পড়ে ফেললে তোমাদের গদ্য থেকে দুটা হয়ে যাবে। আচ্ছা, এই পাঠের উদ্দেশ্য এটা, এইটাও কোশ্চেন হতে পারে। হ্যাঁ, শর্ট কোশ্চেন যদি আসে তাহলে এখান থেকেও দিতে পারে যে এই যেগুলো বাংলাদেশের লোকশিল্প কেন পড়বো আমরা, এভাবে কোশ্চেনটা আসতে পারে যে আমাদের লোকশিল্প জানা প্রয়োজন কেন, বা আমাদের লোকশিল্প আমরা কেন জানবো। তাহলে পাঠের উদ্দেশ্য মানেই হচ্ছে আমরা কেন আমরা আমরা এই গল্প বা প্রবন্ধটা কেন পড়ছি, এটাই উদ্দেশ্য। দৈনন্দিন জীবনে ঘর গৃহস্থালির কাজে নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রীর অধিকাংশই একসময় বাংলাদেশের গ্রামাঞ্চলের কুটিরগুলোতে তৈরি হতো, এবং এগুলো যে গুণে ও মানে অনন্য ছিল সে সম্পর্কে তো। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু আজান শেষ করে আসছি। তোমরা ব্রেক চাইলে বলো যে কখন ব্রেক দেবো। হ্যাঁ, টানা ক্লাস করা সবারই মনোযোগ ধরে রাখাটা একটু টাফ। তোমরা কখন ব্রেক চাও বলো? 10 মিনিট পরে কি ব্রেক দিব একটা? শোনা যাচ্ছে আমাকে এখন? আচ্ছা, পরের চ্যাপ্টারে পড়াচ্ছি। আনমোল, এখনই ব্রেক চাচ্ছ? আনমোল তো মনে হয় এখনই আসলে। নরিন, 7:40 7:40, ঠিক আছে, 7:40 দিচ্ছি। ফারহান 10 মিনিটের, ওকে, 7:40 দিচ্ছি। শাওমি, ওকে। তার মানে আমরা যখন বলবো, আচ্ছা, আরেকটা ব্যাপার তোমরা নিজেরা অ্যাড করতে পারো, সেটা হচ্ছে বাংলাদেশকে জানার জন্য বা বাংলাদেশের যে অস্তিত্ব এই সম্পর্কিত প্রমাণ রাখার জন্য আমার মনে হয় যে লোকশিল্পটা রাখার, এটা একান্তই কিছু জিনিস থাকে না যে একান্তই নিজেদের, এখানে কেউ শেয়ার করতে পারে না। যেমন আহ বাংলাদেশ প্রাকৃতিক গ্যাস এখানে দেখা যাবে যে আরেকজন বলবে এটা তো তোমার দেশের না, এটা আমাদের দেশের। আবার ধরো কক্সবাজার বা সুন্দরবন, অর্ধেক বা ভারত বলে এটা আমাদের সুন্দরবন, আমরা বলি আমাদের সুন্দরবন। কক্সবাজার কেউ অর্ধেক কেউ কেউ দাবি করতে পারে যে এটা আমাদের সমুদ্র, আমরা বলবো আমাদের সমুদ্র। এই যে একটা ইয়ে থাকে, মানে আমার আমার নিয়ে একটা যুদ্ধ থাকে। এই লোকশিল্প নিয়ে কিন্তু তাদের এই যুদ্ধ চলে না। হ্যাঁ, কারণ এই জিনিসটা শুধুমাত্র বাংলাদেশেই পাওয়া যাবে, এই বাংলাদেশের মানুষের কাছ থেকেই পাওয়া যাবে, এই জিনিসটা আর অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। সুতরাং এটা একান্তই আমাদের নিজস্ব। আর যেগুলো নিজস্ব সেগুলো আসলে এগুলো আমাদের সম্পদ, কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এই হলো আমরা কেন এই লোকশিল্প গুলো পড়বো, মানে এই লোকশিল্প সম্পর্কে জানবো, সেটার একটা উদ্দেশ্য। পাঠ পরিচিতিটা আবার একটু মনে করে দিচ্ছি। পাঠ পরিচিতি মানে হচ্ছে আমরা যা পড়েছি তাই সংক্ষিপ্ত মূল কথাটা আবার একটু পড়ছি। সেটা হচ্ছে আমাদের লোকশিল্প প্রবন্ধটি আমাদের লোককৃষ্টি গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। এটা সিকিউ এর 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, যে লোকশিল্প প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। হ্যাঁ, আচ্ছা, লেখক এ প্রবন্ধে বাংলাদেশের লোকশিল্প ও লোক ঐতিহ্যের বর্ণনা দিয়েছেন। এই বর্ণনায় লোকশিল্পের প্রতি তার গভীর মমত্ববোধের পরিচয় রয়েছে। মমত্ববোধ কারণ কি? ধরো আহ আমার বাড়ি, আমি যে বাসায় বড় হয়েছি, যেখানে আমার জন্ম হয়েছে, তার প্রতি আমার একটা বিশেষ টান থাকবে, তাই না? মানে হয়তো এখন আমি সেই জায়গায় থাকি না, বা আমি হয়তো কাজের সূত্রে এখন ঢাকা থাকছি, কিংবা অনেকে হয়তো কাজের সূত্রে দেশের বাইরে চলে যায়। কিন্তু যতই বাইরে চলে যাই, যতই আমরা চকচকে জীবন কাটাই না কেন, আমরা যেখানে জন্মগ্রহণ করেছি, যেখানে আমরা বড় হয়েছি, সেটার জন্য একটা আলাদা মমত্ববোধ সবসময় থাকে। তো লোকশিল্পের প্রতি লেখকেরও এরকম মমত্ববোধ থাকে বা মমত্ববোধ রয়েছে। আমাদের নিত্য ব্যবহার্য অধিকাংশ জিনিসই এই কুটির শিল্পের উপর নির্ভরশীল। মানে আগে যখন আমাদের এই যে প্লাস্টিকের জিনিসপত্র ছিল না,
তখন আমরা এই যে মাটির জিনিস দিয়ে রান্না করতাম, তারপরে যে ছুরি দিয়ে জিনিসপত্র রাখতাম, এগুলোর উপরে আমরা নির্ভরশীল ছিলাম। তো শিল্পগুণ বিচার করলে দেখো প্লাস্টিকের তুলনায় এগুলো কিন্তু এখনো অনেক ভালো, এগুলোর কোনো রিয়াকশন নাই, এগুলোর জন্য আমাদের কোনো ক্যান্সার হয় না, কোনো ধরনের মানে বিপদ হয় না, যেটা আমি বলবো। কিন্তু এগুলোর উপরে আমরা এখনো নির্ভরশীল হতে পারি, এবং এগুলোর যদি আমি শিল্পগুণ বিচার করি এবং আমি মনে করি যে ডিউরেবিলিটি, হ্যাঁ, টেকার বিষয়গুলো, সেগুলো যদি আমি চিন্তা করি, সেগুলোকেও আমরা মানে লোকশিল্পকে আমরা প্রথমে আমরা স্থান দিব। যে ধরো প্লাস্টিকের জিনিসের তুলনায় আমি মনে করি যে এই যে লোকশিল্পের তৈরি ঝুড়িগুলো আছে, সেগুলো আমার কাছে খুব বেশি আকর্ষণীয় লাগে, দেখতেও সুন্দর লাগে। এগুলো একই কাজ তো করছে, তাই না? একই ধরনের কাজ করছে, ভেঙে যাচ্ছে না। তাহলে এটা ইউজ করা, এটাই তো আমার কাছে প্লাস্টিক থেকে সেফ মনে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে পূর্বে আমাদের দেশে যে সমস্ত লোকশিল্প তৈরি হতো তার অনেকগুলোই অত্যন্ত উচ্চমানের ছিল। উচ্চমানের, আর এখন মানে মান কমে গিয়েছে, কারণ এখন আর কেউ বানায় না। আগে যেমন একটা বংশ বানাতো, তার বাবা বানাতো, তার বাবার বাবা বানাতো, তার বাবার বাবা বানাতো, সুতরাং সবাই কাজটা জানতো এবং কাজ জানার প্রতি আগ্রহ ছিল। এখন সেরকম না বলে মান কমে গিয়েছে। যেমন ঢাকায় মসলিন তার অন্যতম, এক সময় কিন্তু এটা বিখ্যাত ছিল, মসলিনের শাড়ি, মসলিনের জামা কাপড় নেওয়ার জন্য সবারই এক মানে অন্যান্য বিভিন্ন দেশ থেকে রাজা রাজছেড়া এসে দেখে যেত ঢাকায় মসলিন, ঢাকায় মসলিন। ঢাকায় মসলিন অধুনা বিলুপ্ত হলেও ঢাকায় জামদানি শাড়ি সে অনেকাংশে সে স্থান মানে অধিকার করেছে। জামদানি কিন্তু এখন অনেক বিখ্যাত, এবং দেশের মাটিতে এটা অনেক দাম, প্রায় 5,000, 7,000, 14,000, 20,000ও আছে। যে শাড়ি কাউন্টের উপরে মানে এটার দামটা নির্ভর করে। কাউন্ট কম হলে দাম কম থাকে, কাউন্ট বেশি হলে মানে সেলাইয়ের কাউন্ট বেশি থাকলে সেগুলোর দাম বেশি। বর্তমানে জামদানি শাড়ি দেশি বিদেশে পরিচিত, আমাদের গর্বের বস্তু। আচ্ছা, আর 2 মিনিট পরে আমরা হচ্ছে ব্রেকে যাব। এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলো, বা এখান থেকে তোমরা কি স্যার তো 5 মিনিটের ব্রেক, আচ্ছা 5 মিনিটের ব্রেকই তো দিব, কিন্তু কয়টা সময় দিব সেটা বলতে বলেছি। 5 মিনিটের ব্রেকই দিব, 40-এ দিব, 7টা 40-এ। কারো কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে একটু আমাকে জানাও। ফারহান, সমস্যা নেই। ফাবিহা জান্নাত ম্যাম পরে দিয়েন। কি পরে দিব? সিমরান, হ্যাঁ 7টা 40-এ, 7টা 39 বাজে, 7টা 40 বাজবে, আমি ব্রেক দেব। নিহা, নো প্রবলেম। আচ্ছা, আর টানা মনোযোগ রাখা যায় না, 5 মিনিট একটু হাঁটা চলা করে আসলে দেখা যাবে যে ফ্রেশ লাগছে। মাশরাফি, নো প্রবলেম, ওকে। তাহলে আমরা ব্রেকে যাচ্ছি 5 মিনিট পর। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ, সময় হয়ে গেছে, আমি দেখেছি। তোমরা শুনতে পাচ্ছো আমাকে? একটু জানাও তো ম্যাম কথা। আচ্ছা, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা এখন একটু দেখো তো ফাতেহা নূর, আবার একটু চেষ্টা করে দেখো, শোনা যাচ্ছে? অফসি ম্যাম, আমি এখানেই ম্যাম, যাইনি কোথাও। সাইদা, ওয়েলকাম ব্যাক। আচ্ছা, শুনতে পাচ্ছেন? ফাবিহা, হ্যাঁ এমসিকিউ দিচ্ছি, শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, যারা শুনতে পাচ্ছ তাহলে তারা শুরু করে দিয়ে, আমার হাতে বেশি সময় নেই। আমরা একটু লেখক পরিচিতি জাস্ট পড়ে যাচ্ছি, এমসিকিউ যখন আমরা সলভ করব তখন যেন আসতে পারি। লেখক পরিচিতি, আমাদের লোকশিল্প প্রবন্ধটি লিখেছেন কামরুল হাসান। কামরুল হাসান 1921 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার খ্যাতিমান শিল্পী হিসেবে দেশে বিদেশে তিনি পরিচিতি লাভ করেন। তার আঁকা ছবিতে দেশের লোকজ জীবনের নানা উপাদান আমাদের ঐতিহ্য সচেতন করে। লোকশিল্প সংরক্ষণেও তার প্রচেষ্টা প্রশংসনীয়। মানে তিনি লোকশিল্প যেমন তার ছবিতে নিয়ে এসেছেন, তেমনি করে আহ কি কি লোকশিল্প আছে সেগুলো তার সংরক্ষণেও প্রচেষ্টা ছিল। মানে কি বলে, সেগুলো যে লোকশিল্প হারিয়ে যাচ্ছে, সেগুলো যেন না হারায়, যার কারণে সংরক্ষণেও তার অবদান ছিল। কর্মজীবন,
কর্মজীবনে তিনি ঢাকা আর্ট ইনস্টিটিউটে অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন। পরে তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ডিজাইন সেন্টারের প্রধান নকশাবিদ মানে কি বলে এটাকে ডিজাইনার হিসেবে নিযুক্ত হন। এ সময় তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকশিল্পের নানা উপকরণ সংগ্রহ করেন। তার কাব্যগ্রন্থ হচ্ছে ছবি আঁকার বিচিত্র কলাকৌশল এবং লোকশিল্পের নানা দিক সম্পর্কে লেখা পত্রপত্রিকায় বিভিন্ন প্রকার লেখা প্রকাশিত হয়েছে। তার একটি বইয়ের নাম বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা। এই লাইনটা তোমাদের এমসি সৃজনশীল প্রশ্নের 1 নম্বরে থাকবে, কারণ এটা অনেক বড় লেখা। বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা। মৃত্যু 1988 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। তো আমার ধারণা তোমরা এমসিকিউ তে পারবে। আর শব্দার্থটিকে একবার করে পড়ে যাচ্ছি যাতে এমসিকিউ থাকলে তোমরা পারো। নিবিড় মানে হচ্ছে ঘনিষ্ঠ, পণ্য বিক্রি করা যায় এমন জিনিস। লোকশিল্প দেশি জিনিস দিয়ে দেশের মানুষের হাতে তৈরি শিল্প সম্মত দ্রব্য। অমূল্য মূল্য দিয়ে যার বিচার করা যায় না, অপ্রতুল যথেষ্ট নয়। দক্ষতা, নিপুণতা বা কুশলতা যে কোনো একটা দিলেই হবে। লুপ্তপ্রায় যেটা লোপ পেতে বসেছে এমন মানে হারিয়ে যাচ্ছে। রেওয়াজ, রীতি, পদ্ধতি, ধরন যে কোনো একটা দিলেই হবে। অনুপ্রেরণা, উদ্দীপনা, উৎসাহ যে কোনো একটা দিলেই হবে। জীবন কথা, জীবনের কাহিনী, অপরিহার্য যা এড়ানো যায় না বা আবশ্যিক যে কোনো একটা দিলেই হবে। মণিপুরী, মণিপুর সম্পর্কিত বা মণিপুরে উৎপন্ন। ঢিলা ঢিলা মাটির কলসি ঘট প্রতীকধর্মী সংকেত বা ইঙ্গিতের মাধ্যমে বোঝায় এমন। টোপর হিন্দু সম্প্রদায়ের বরের মাথায় মুকুট দুজনের মাথায় থাকে, বরের মাথারটা একটু গোল থাকে আর কনের মাথারটা একটু মানে চ্যাপ্টা থাকে আর কি টোপর। টেকসই, মজবুত, ঐতিহ্য অতীতের গর্ব গৌরবের বস্তু। সংরক্ষণ বিশেষভাবে রক্ষা করা, সম্প্রসারণ প্রসারিত করা কিংবা বিস্তার করা। অনায়াসে সহজে খোদাই করা, খুঁচিয়ে খুঁচিয়ে আঁকা। মানে একদম ড্রিল করার মতো খুঁচিয়ে খুঁচিয়ে আঁকা। ঘোড়া হচ্ছে কলসি, জীবন গাথা হচ্ছে জীবনের গল্প। দারিদ্র গরিব অবস্থা, ফরমাশকারী যিনি আদেশ করেন। মৌসুম, কাল, ঋতু। শহরতলি শহরের কাছাকাছি এলাকা, সহজাত স্বাভাবিক। শানকি মাটির থালা, এটা অবজেক্টিভে আসতে পারে। সুপরিকল্পিত, ভালোভাবে পরিকল্পনা করা। সুরুচিপূর্ণ, রুচিশীল। সৌন্দর্যপ্রিয়তা, সৌন্দর্যের প্রতি ভালোবাসা। হস্তচালিত, হাতে চালিত। ঠিক আছে। যেহেতু সময় স্বল্পতা সেজন্য আমি একবারে শেষ করে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখো একটু জানাও। ফাতেহা নূর, ইয়েস, ঠিক আছে। আবরার শুনতে পাচ্ছ? জুনায়েদ ম্যাম ভালো আছি, 10 মিনিটে ম্যাম খারাপ হয়ে যায়নি। আর কেউ? নরিন, ইয়েস ম্যাম। আর কেউ? নান, নো কোশ্চেন, ওকে। এবার দেখো কোনটি মোগল বাদশার বিলাসের বস্তু ছিল? ঢাকায় মসলিন, একটু আগেই বলেছিলাম যে মসলিন দেখতে বিভিন্ন দেশের রাজা বাদশারা চলে আসতো। 2 নম্বর হচ্ছে মসলিনের কারিগরদের বংশধররা আজও কোথাও বসবাস করছে? নারায়ণগঞ্জে। মসলিনের ঐতিহ্য লালন করছে কোনটি? নকশি কাঁথা, জামদানি শাড়ি, টেপা পুতুল, শীতলপাটি। এই পাট পরিচিতিতেই আমরা আনসারটা দেখেছিলাম যে জামদানি শাড়ি মসলিনের কাছাকাছি। মসলিন যেমন পাতলা ছিল, জামদানি শাড়িও তেমন পাতলা। কামালের দেয়া উপহারটিকে শিল্পগুণ বিচারে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায়? আধুনিক শিল্প, কুটির শিল্প, চারুশিল্প, মৃৎশিল্প। কুটির শিল্প। ঠিক আছে, মৃৎশিল্প মানে মাটি দিয়ে তৈরি, চারু শিল্প মানে হচ্ছে তোমার যে সুই সুতা দিয়ে তৈরি। তো সুতরাং কুটির শিল্প। আমাদের দেশের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব করে কোনটি? কাপড়ের পুতুল, নকশি কাঁথা, শীতলপাটি, মাটির টেপা পুতুল। ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব কাপড়ের পুতুল। ঠিক আছে। তারপরে হচ্ছে মাদুরের জন্য কোন জেলা বেশ পরিচিত? সিলেট, কুমিল্লা, খুলনা, নোয়াখালী। খুলনা। প্রয়োজনের চেয়েও সৌন্দর্য প্রিয়তা প্রাধান্য পায় কোন লোকশিল্পে? প্রয়োজনের চেয়েও সৌন্দর্য প্রিয়তা, প্রয়োজনে যেমন শীতের সময় শীত লাগে, গরমের সময় গরম কাপড় পরি। তো জামদানিটা আসলে ওই চিন্তা করে বানানো হয় না যে আমার শীতটা করছে না গরম লাগছে,
ওই চিন্তা করে বানানো হয় না, জামদানিটা বানানোই হয় যে দেখতে সুন্দর হয়, এটা পরলে যে কাউকে খুব সুন্দর লাগে। হাসিয়া শব্দটির দ্বারা বোঝায় শীতল পাটির কাজ, খাট পালঙ্কের কারুকাজ, নৌকায় অঙ্কিত কারুকাজ, পোড়ামাটির কাজ। হাসিয়া শব্দটির দ্বারা বোঝায় খাট পালঙ্কের কারুকাজ। অনেক সময় শুনবে যারা আম, যারা হচ্ছে আহ কি বলে ফার্নিচার বানায়, তাদের কাছে একটা শব্দ তো তোমরা শুনেছো কিনা জানি না, বা আমরা আমরা শুনতে পাই, সেটা হচ্ছে হাস্যা। হাস্যা, এই হাসিয়া শব্দ থেকেই সেই শব্দটা আসে, হাস্যা। যে খাটটা লেগেছে কিনা, আর খাটের হাইসা ঠিক আছে কিনা, এই এই হাসিয়া শব্দ থেকেই সেই শব্দটা আসে আর কি। তারপরে আছে বরিশালে কাঠের তৈরি কোন বস্তুটি বেশ নিপুণ? পুতুল, ঘর, নৌকা, দরজা। নৌকা। তারপর আছে লোকশিল্প আজ লুপ্তপ্রায় কেন? ক্রেতার অভাবে, সংরক্ষণের অভাবে, কারিগরের স্বল্পতায়, কাঁচামালের স্বল্পতায়। লুপ্তপ্রায় কারণ সংরক্ষণ করা হয়নি অনেক কিছু, যার কারণে আমরা জাদুঘরে গিয়ে দেখতে হয় কি কি ছিল আমাদের দেশে। তারপর কামরুল হাসানের মৃত্যুসাল কোনটি? একটু আগেই পড়েছিলাম, সেটা হচ্ছে 1988। মসলিনের কারিগরদের বংশধররা আজও কোথায় বসবাস করছে? নারায়ণগঞ্জে। কোন ধরনের কাজকে হাসিয়া বলে? কাঠের কারুকার্য, মানে এই যে বলেছিলাম ফার্নিচারের কাজ, কাঠের, কাঠের মানেই ফার্নিচার। কোনটি তৈজসপত্র? মাটির কলস, শানকি, দইয়ের ভাঁড়, কাঁসার থালা। কাঁসার থালা। তৈজসপত্র মানে হচ্ছে আহ কি বলে সিরাম, মানে আমাদের আহ ওটাকে কি বলে, যেটা আমরা ইয়েতে সাজিয়ে রাখি, ডাইনিং এ সাজিয়ে রাখি, যেটাতে মা কখনো হাত দিতে দেয় না। শোপিস, হ্যাঁ, শোপিসে যে, শোপিস না মানে ইয়েতে, ওই ফার্নিচারটাকে কি বলে? আরে শোকেস তো বলি না, শোকেস কি, আচ্ছা শোকেসই হোক, যেগুলোতে কাঁচের জিনিসপত্র ইয়াতে থাকে, সাজানো রাখার, সাজানো থাকে, শোকেস বল। আলমারিতে তো কাঁচের জিনিস রাখে না। হ্যাঁ, মানে আলমারি না, ওটার নাম আমার মাথায় আসতেছে না। ওই যেটাতে আমরা কাঁচের জিনিস রাখি, কি রাখি সেটাতে, তো মিড সেপে তো, হ্যাঁ মিড সেপেও কিছু জিনিসপত্র থাকে, কিন্তু যেটা কাঁচের জিনিস রাখি, না স্টিল না, সাইদ বলছে স্টিল। আরে না, একটা ফার্নিচার যেটাতে আমরা কাঁচের জিনিস সাজিয়ে রাখি, যখন মা হাত দিতে দেয় না, যে শোকেসই বলে। শোকেস, আচ্ছা যান, শোকেস আমার মাথায় আসতেছে না যে এক্স্যাক্টলি কোনটা বলে। ক্যাবিনেট, ওই যে একজন বলছে ক্যাবিনেট, হ্যাঁ ক্যাবিনেটও তো সাজিয়ে রাখি। হ্যাঁ ক্যাবিনেটে তো সাজিয়ে রাখি যে বিভিন্ন জিনিসপত্র, কাঁচের জিনিস, কাঁচের থালা বাসন বা স্টিলের থালা বাসন যেগুলো আছে সেগুলো হচ্ছে তৈজসপত্র। হ্যাঁ, সেখানে কাঁসার থালাও আছে, কাঁসার জিনিসও আছে। আগের দিনে মানুষ কাঁসার জিনিস ইউজ করতো, এবং কাঁসার জিনিস অনেক সুন্দর। প্লাস্টিকের জিনিস থেকে কাঁসার জিনিস ভালো, প্রয়োজনের চেয়েও সুন্দর আছে, এটা বলেছি। কাপড়ের তৈরি পুতুলের বৈশিষ্ট্য কোনটি? বাস্তবসম্মত, বাস্তবসম্মত হবে, বাস্তবসম্মত, জনপ্রিয়, প্রতীকধর্মী, সাবলীল। প্রতীকধর্মী। কাপড়ের তৈরি পুতুলের বৈশিষ্ট্য প্রতীকধর্মী। নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? অবশ্যই শীতলক্ষ্যা, শীতলক্ষ্যা নদীর পাড়ে আমার বাসা, আমি দেখেছি। প্রস্তুতি বিচারে আবহাওয়া অনুকূল লোকশিল্প হচ্ছে, আবহাওয়া অনুকূল লোকশিল্প হচ্ছে আহ হাত পাখা ও শীতল পাটি না, কাঠের নৌকা ও সোলার টোপর না, নকশি কাঁথা ও জামদানি, শিকা ও কাপড়ের পুতুল। প্রস্তুতি বিচারে আবহাওয়া অনুকূল, এখন নকশি কাঁথা ও জামদানি, আহ নকশি কাঁথা হচ্ছে শীতের দিনের, আর জামদানি হচ্ছে গরম দিনের, এই জন্য আবহাওয়া অনুকূল লোকশিল্প হচ্ছে এই দুটো। কামরুল হাসানের আঁকা ছবিতে কোনটি ফুটে উঠেছে? লোকজ জীবনের নানা উপাদান, কারণ উনি লোকজ জীবন নিয়েই কাজ করেছেন। কামরুল হাসান কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1921। 1921। এই জিনিস এটা একটু ইয়েতে এই পাশে পড়ে গিয়েছে, এটা একটু পাশে হবে, 1921। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলো, আমরা তারপর সিকিউ সলভ করবো একটু ফার্স্ট ফার্স্ট। তাহেরা, র্যাক, হ্যাঁ র্যাকেও থাকে তো, জিনিসপত্র মানে জিনিসপত্র তো, র্যাকেও থাকে। শোকেস, হ্যাঁ এই তো, শোকেসও ওয়াকেভেন, ওয়াকেভেন কি, ওভেন রাখে যেটা, শোকেসই বলি। নরিন, নো প্রবলেম।
ফারহান সমস্যা নেই, সিমরান, ওশাল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে সমস্যা নেই, আমি সিকোতে চলে যাচ্ছি। হ্যাঁ, আবরার ক্লিয়ার, ওকে। সিকিউ দেখো, বলেছে দারিয়াপুর গ্রামের রহিমা দরিদ্র হলেও শিল্পী মনের অধিকারী। মানে তার টাকা পয়সা নেই, তারপরেও মনটা হচ্ছে শিল্পী দিয়ে ভরা। ছোটবেলা থেকে সে বাঁশ ও বেত দিয়ে সংসারে প্রয়োজনীয় অনেক জিনিস তৈরি করত। কিন্তু আচমকা একদিন তার স্বামী মারা গেলে দুই সন্তান নিয়ে সে পথে বসে। রহিমা উপায়ন্তর না দেখে অবশেষে সুই সুতা হাতে তুলে নেয়। সে তার সুখ দুঃখের জীবনকে দীঘল সুতার টানে ভাষা দিতে থাকে। একদিন বেসরকারি একটি সংস্থার মাধ্যমে তার সূচি শিল্পগুলো বিদেশে যায় এবং মোটা অঙ্কের অর্থ প্রাপ্তির পাশাপাশি সে প্রচুর সুনামও অর্জন করে, তাই না? আড়ং-এর পিছনের, আড়ং-এ যারা মানে কাজ করে তাদের একজনের মনে হয় উম, কথা বলা হচ্ছে, এরকম মনে হচ্ছে। আড়ং-এর কাজগুলো কিন্তু হাতের কাজ, যারা আড়ং-এ যায় দেখতে পায় যে মানে বাঁশ বেতের কাজের, তারপরে নকশি কাঁথার কাজ, এগুলো নিয়ে অনেক ওদের অনেক কালেকশন আছে। ঠিক আছে, তো এখান থেকে কোশ্চেন হচ্ছে কোন এলাকার মাদুর সকলের কাছে পরিচিত? এটা যারা গল্পটা পড়েছে তারা জানবার কথা। খুলনার মাদুর সবার কাছে পরিচিত। ঢাকায় মসলিনের কদর ছিল দুনিয়া জুড়ে, বলতে কি বোঝানো হয়েছে? বলতে বোঝানো হয়েছে যে ঢাকায় মসলিনের ফিনিশিং এত সুন্দর, বা এটা মসলিন কাপড়টা এত রাজকীয় যে সব দুনিয়ার বেশি বিশাল যে বিভিন্ন জায়গা থেকে রাজা বাদশারা শুধুমাত্র দেখার জন্য বা এটা কেনার জন্য আগ্রহী থাকতো, এবং তারা এইটা আহ তাদের রাজকীয় একটা বিষয় মনে করতো যে এইটা ঢাকায় একটা ব্র্যান্ড ছিল কোথা, ঢাকায় মসলিন। তো এইটাই বলেছে, ঢাকায় মসলিনের কদর ছিল দুনিয়া জুড়ে বলতে বোঝানো হয়েছে। ঢাকায় মসলিন কাপড় একসময় বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় ছিল এবং এর অসাধারণ মানের জন্য এটি পৃথিবীর নানা জায়গায় প্রশংসিত ছিল। মসলিন ছিল অত্যন্ত সূক্ষ্ম ও নরম কাপড়, যা মুঘল বাদশাহদের বিলাসিতার প্রতীক হিসেবে বলতে যেমন চ- রাজা বাদশাহরা তো যেটা সবচেয়ে সুন্দর সেটাই পরার চেষ্টা করতো, যেহেতু এটা সবচেয়ে সুন্দর এবং দামি, সেজন্য হচ্ছে সেজন্য এটা তারা মানে হয় না যে আমরা কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় সবচেয়ে দামি জিনিস পরি, এরকম আর কি রাজা বাদশাহ এই দামি জিনিস হিসেবে এই ঢাকায় মসলিনটা ইউজ করতো। এর সুতা ছিল এত সূক্ষ্ম যে খুব সহজেই ছোট একটি আংটির ভেতর দিয়ে প্রবাহিত হতে পারতো, আর শিল্পগুণের বিচার থেকেও অতুলনীয় ছিল, সেজন্য পুরো পৃথিবী জুড়ে এটা সমাদৃত ছিল। আচ্ছা, স্বামীর মৃত্যুর পর রহিমার কাজটি আমাদের লোকশিল্প প্রবন্ধে কিসের প্রতিনিধিত্ব করে, বর্ণনা করো। লোকশিল্প এই এই কোশ্চেনের আনসার কিন্তু পাঠ পরিচিত পড়লে পারা যায়। একটু দেখো পাঠ পরিচিতিতে কি বলা ছিল। বলেছে লোকশিল্প প্রবন্ধটি লোককৃষ্টি গ্রন্থ থেকে, আচ্ছা এই দরকার নাই, শুধু এখানে বলেছে লোকশিল্প লোক ঐতিহ্যের বর্ণনা দিয়েছেন, এই বর্ণনার প্রতি মমত্ববোধের পরিচয় রয়েছে, এখান থেকে দিবে। আমাদের নিত্য ব্যবহৃত অধিকাংশ জিনিসই এই কুটির শিল্পের উপর নির্ভরশীল। শিল্পগুণ বিচারে এ ধরনের শিল্পকে লোকশিল্পের মধ্যে গণ্য করা যেতে পারে। এইগুলা থেকে এখান থেকে শুরু করবে, শুরু করে এখান থেকে শুরু করে রহিমা বেগমের যে স্ট্রাগলটা সেটা একটু লিখবে। হ্যাঁ, যেমন দেখুন উদ্দীপকে বর্ণিত রহিমার কাজটি আমাদের লোকশিল্প প্রবন্ধে হস্তশিল্পের প্রতিনিধিত্ব করে। এই প্রবন্ধে বর্ণিত বিভিন্ন লোকশিল্পের মধ্যে বিশেষত কুটির শিল্পের মধ্যে এবং হস্তশিল্পের গুরুত্ব অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, যেখানে একদিকে মানুষের সংস্কৃতি, ঐতিহ্য, জীবনের অভিজ্ঞতা, সৃজনশীলতা মিশে থাকে, অন্যদিকে তা অর্থনৈতিক ও সামাজিক জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রহিমা তার জীবনের দুর্বিষহ মুহূর্তে যখন নারীর মৃত্যু তাকে শূন্য করে দিয়েছিল, তখন তার হাতের সেলাইয়ের মাধ্যমে নিজেকে এবং তার জীবনকে নতুন ভাবে গড়ে তোলে। সে নকশি কাঁথার সেলাইয়ে একে একে জীবনের সুখ দুঃখ, তার শোক ও সংগ্রামের গল্প তুলে ধরে। এছাড়া নকশি কাঁথা তৈরির মাধ্যমে রহিমা একটি প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখেছিল, যা বাংলাদেশের গ্রামীণ সমাজে এক এক সময় বিশেষভাবে প্রচলিত ছিল। নকশি কাঁথা শুধু একটু সাধারণ বস্তু ছিল না, বরং প্রতিটি সূচের ফোড়ের মধ্যে লুকিয়ে ছিল এক একটি জীবনের কাহিনী, সমাজের চিত্র, মানুষের আবেগের প্রকাশ। আগে তো মহিলারা শিক্ষিত ছিল না যে
হাজবেন্ড মারা গেলে সে মানে পড়াশোনা বা তার ডিগ্রি দিয়ে সে হয়তো কোনো কাজের সংস্থান করতে পারতো, তখন তারা কাজের সংস্থান তাদের এই হাতের কাজ দিয়েই করতো। বেশিরভাগ সময় তাদের হাতে মানে মহিলারা প্রত্যেকেই দেখা গেল কিছু না কিছু হাতের কাজ জানতো। এবং যারা হয়তো অনেকেই চেষ্টা করতো যে আহ এগুলো দিয়ে কিছু ইনকাম করার, আসলে ইনকাম করার ইয়াটা থেকে, গুরুত্ব থেকে এগুলো তৈরি করার তাগিদ শুরু হয়। তারপর যেটা মানে যখন মানুষের চাহিদা বেড়ে যায় তখন তারা এটা আরো বাড়িয়ে দেয়। এখান থেকে এই বিষয়টা মানে বাংলাদেশের লোকশিল্প আসলে গড়ে ওঠে। আচ্ছা, দেশের অর্থনৈতিক উন্নয়নে রহিমার অবদান আমাদের লোকশিল্প প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। মানে অর্থনৈতিক উন্নয়ন এরকম রহিমার মতো অসংখ্য রহিমা যদি আসে তাহলে দেশের মানুষের এই যে লোকশিল্পের চাহিদা বাইরের বাইরের মানুষের কাছে আরো বাড়বে। বাইরের যখন চাহিদা বাড়বে তখন যোগানও বাড়বে রহিমার। তাহলে অবদান কিভাবে, তাহলে বাংলাদেশের আহ কি বলে উৎপাদন বাড়বে, যোগান বাড়বে, তারপরে এটার বিক্রি বাড়বে, তখন কি হবে, বাংলাদেশ উন্নত হবে, তাহলে অর্থনৈতিক উন্নয়ন তো হচ্ছেই। তেমন রহিমার নকশি কাঁথা তৈরি তার ব্যক্তিগত জীবনে পরিবর্তন আনেনি, বরং তার কাজ মানে শুধু তার ব্যক্তিগত মানে যে সে যে সচ্ছল হয়েছে শুধু তাই না, দেশেরও অর্থনৈতিক উন্নয়নে যেহেতু তার কাজ দেশের বাইরে যাচ্ছে, সেজন্য দেশের অর্থনৈতিক উন্নয়নে একটা বড় একটা অবদান রেখেছে। বাংলাদেশের লোকশিল্প প্রবন্ধে যে কুটির শিল্প ও হস্তশিল্পের কথা বলা হয়েছে তা দেশের অর্থনৈতিক ক্ষেত্রে অপ্রতিরোধ্য শক্তি হিসেবে প্রমাণিত হতে পারে। একদিকে যেখানে গ্রামীণ জনগণের জীবিকা অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে এসব শিল্প রয়েছে, অন্যদিকে এই শিল্পের আন্তর্জাতিক বাজারে প্রবর্তন ও দেশের অর্থনীতির জন্য উপকারী হতে পারে। রহিমার সৃষ্ট নকশি কাঁথা বিদেশে বিক্রি হওয়ার মাধ্যমে তার নিজের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি এসেছে এবং লোকশিল্পের প্রতি বিদেশি আগ্রহও বেড়েছে, তাই না? আগে বাটিকের কাপড় দেখতাম আমাদের দেশে মানুষ পরতে চাইতো না, এই করতো। এখন আমি দেখি যে দেশের বাইরের লোকেরা খুব আগ্রহ নিয়ে বাটিকের কাপড়, তারপরে যে গামছার কাপড় এগুলো নিয়ে, এগুলো তো খুব কমফোর্টেবল, হ্যাঁ, পরে খুব আরাম পাওয়া যায়, কিন্তু আহ, দেশের বাইরের মানুষরা এখন এগুলো খুব পরে বা এগুলো খুব এপ্রিসিয়েট করে, তাদের আগ্রহ আছে, তার মানে এগুলোর বাজার, তাদের আগ্রহ থাকায় মানে কি এগুলো বাজার থাকা। সাউন্ড শোনা যাচ্ছে না এতক্ষণে, শোনা যাচ্ছে এখন? তোমরা কি শুনতে পাচ্ছ? রায়ান শুনতে পাচ্ছে না, বাকিরা কি শুনতে পাচ্ছ? জুনায়েদ, হ্যাঁ জুনায়েদ শুনতে পাচ্ছে। তাহলে রায়ান তুমি হচ্ছে ইয়ে করো, দেখো তোমার, রায়ান তুমি একটু তোমার ডিভাইসটা চেঞ্জ চেঞ্জ করো বা অফ অন করো কিছু একটা, ওই যে সবাই শুনতে পাচ্ছে, শুধু তুমিই শুনতে পাচ্ছ না। নরিন শুনতে পাচ্ছে, তাহেরা শুনতে পাচ্ছে, আফনান শুনতে পাচ্ছে। রায়ান তোমার ডিভাইসে প্রবলেম, ফাতেহা নূর শুনতে পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন তোমরা তোমার বলো যে এই চ্যাপ্টারের সিকিউতে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, এই চ্যাপ্টারের সিকিউতে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে বলো, তারপরে আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। কোনো প্রবলেম নেই? আচ্ছা, নো কোশ্চেন। সিকিউতে আদৌ কি আমাদের কোনো প্রবলেম আছে বা কোনো প্রবলেম ছিল সেটা সলভ হয়ে গেছে এরকম কি হয়েছে? আফনান, নো প্রবলেম। আচ্ছা, জুনায়েদ, না ম্যাম, জুনায়েদ বুঝতে পেরেছে তার মানে আর সবাই বুঝতে পেরেছে। তাহেরা, নো প্রবলেম। কোনো প্রবলেম নেই, কোনো জিজ্ঞাসা নাই, তার মানে তোমরা যেখান থেকে সিকিউ আসুক তোমরা পারবে। তোমাদের তাহলে পড়ানোরই দরকার নেই, তোমরা তো সব পারো। ম্যাম আমিও কি নাহিয়ান, তুমি কি? জুনায়েদ জি, তাহেরা, হ্যাঁ হয়েছে, প্রবলেম সলভ হয়েছে। তারপরে যদি কোনো মানে জিজ্ঞাসা থাকে তোমরা বলতে পারো। আমরা তাহলে পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি। এই চ্যাপ্টারে এমসিকিউ পড়া হয়েছে, সিকিউ মোটামুটি চেষ্টা করেছি। ওকে, তাহেরা, না পড়ানোর দরকার আছে আচ্ছা ঠিক আছে। না সেজন্য প্র্যাকটিসের জন্যই তো পড়াচ্ছি, দেখা যাচ্ছে যে বেশিরভাগ তোমরাই পারো, তারপরেও পড়াচ্ছি যাতে মনে থাকে। আসলে প্র্যাকটিস না থাকলে কোনো কিছু মনে থাকবে না, সবকিছুই অঙ্কের মতো প্র্যাকটিসের উপর থাকতে হয়। আচ্ছা, আমরা এখন পড়তে চাচ্ছি হচ্ছে কত কাল ধরে আনিসুজ্জামানের, হ্যাঁ,
কতকাল ধরে আমরা টপিকটা পড়েছি, মূল গল্পটা আর বলছি না। কতকাল ধরে এটার মূল বক্তব্যটা হচ্ছে যে বাংলাদেশের যে শুরু থেকে এই পর্যন্ত যে সংস্কৃতিটা সেটা কিরকম ছিল, আগে কেমন ছিল, এখন কেমন আছে। বেসিক্যালি লেখক বোঝাতে চেয়েছেন আগেও সুখ দুঃখ ছিল, এখনো সুখ দুঃখ আছে। এখনো কোথাও কোনো কবি হয়তো বসে সুখের কথা লিখছেন, আবার কোনো একই জায়গায় বা অপর পাশে বসে হয়তো কোনো কবি দুঃখের কথা লিখছেন। এই বিষয়টাই উনি হাইলাইট করেছেন। তো এখানে পাঠ পরিচিতিতে আছে বাংলাদেশের ইতিহাস 2.5 বছর বা 2.5 হাজার বছর বা তারও বেশি সময়ের পুরনো। ইতিহাসে থাকে সব রকমের মানুষের জীবনযাত্রার পরিচয়। এককালে বাংলাদেশের রাজার শাসন ছিল না, লোকজন নিজেরাই মিলেমিশে যুক্তি পরামর্শ করে দেশ চালাতো। হ্যাঁ, তখন মানুষ খুব সুখী ছিল, তখন আর তো প্রতিযোগিতা ছিল না, আমি খাবো তাকে দিব না, এরকম কিছু ছিল না। সবাই খেত, সবাই ঘুমাতো, সবাই আনন্দ করতো। 2300-2400 বছর আগে রাজরাজরার শাসন শুরু হলো। যখন রাজারা আসলো তখন থেকেই আসলে মানে এই মানুষ আরেকজনকে মানে কি বলে, আহ, ছোট করা বা আরেকজনকে আহ না দিয়ে নিজে খেয়ে ফেলা, এই ব্যাপারগুলো শুরু হলো আর কি। তখন নিজেদের ভালো দেখা শুরু করলো। যাই হোক, প্রাচীনকালে পুরুষেরা পরতো ধুতি চাদর আর মেয়েরা শাড়ি ওড়না। সাধারণ লোকের জুতা পরার সামর্থ্য ছিল না, তারা পরতো কাঠের খড়ম। আর পুরোনো দিনেও এদেশের মানুষের সাজগোজের দিকে নজর ছিল। সোনার অলংকার পরার সুযোগ পেত শুধু ধনীরা। মাছ, ভাত, তরি তরকারি, দুধ, ঘি ইত্যাদি ছিল সেকালের প্রিয় খাদ্য, বাঙালির প্রিয় খাদ্য। ইলিশ মাছ ছিল বেশি প্রিয়। কুস্তি ছিল সেখানের পুরুষদের অত্যন্ত প্রিয় খেলা। নারীদের ছিল সাঁতার। ধনীরা দেখতো ঘোড়া ও হাতির খেলা। গরিবরা মজা পেত ভেড়ার লড়াই, মোরগ মুরগির লড়াই দেখে। জলপথই ছিল যাতায়াতের প্রধান পথ, তবে স্থলপথও ছিল। বেশিরভাগ লোকই থাকতো কাঁচা বাড়িতে। কাঁচা বাড়িতে হচ্ছে মাটির বাড়ি বা হচ্ছে ছনের বাড়িতে আর কি। লেখক কবিদের কেউ কেউ লিখতেন আনন্দ ও সমৃদ্ধির কথা। কারো কারো লেখায় থাকতো বেদনা ও দারিদ্র্যের কথা। মানে যে যে ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, কারো যদি ব্যাকগ্রাউন্ড ধনী ব্যাকগ্রাউন্ড থেকে আসে, সে আনন্দ ও সমৃদ্ধির কথা লিখবে। আর যে কেউ যদি মাঝির পরিবারের হয় বা জেলে পরিবারের হয়, তার লেখায় থাকবে তার জীবনে যেগুলো দেখেছে সেগুলোর কথাই থাকবে, তাই না? সেকালে রাজরাজীরা ছিল, এখন নেই। কিন্তু ধনী দরিদ্র এখনো আছে। সেকালেও সাধারণ মানুষ স্বপ্ন দেখতো সরু চালের সাদা গরম ভাতের। একালেও তাই দেখছে, তাই না? একালেও মানুষের এই এই একটাই চিন্তা যে ভাতটা পাচ্ছি তো। এই আর কি। লেখক পরিচিত একটু বলি, মননশীল প্রাবন্ধিক ও গবেষক আনিসুজ্জামানের জন্ম 1937 খ্রিস্টাব্দে কলকাতায়। ইম্পর্টেন্ট যে উনি প্রাবন্ধিক ও গবেষক এবং তার জন্ম কলকাতায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ছিলেন। আহ এটা একটা গ্রুপ, মানে বলে এলিট গ্রুপ। হ্যাঁ, এটা একটা সম্মান যে উনি এমিরিটাস, তার মানে হচ্ছে উনি বেশ জ্ঞানী ছিলেন। বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে তার বেশ কিছু গবেষণা গ্রন্থ রয়েছে। তার গ্রন্থগুলো হলো মুসলিম মানস ও বাংলা সাহিত্য, মুসলিম বাংলার সাময়িক পত্র, মুনীর চৌধুরী, স্বরূপের সন্ধানে, পুরনো বাংলা গদ্য। এছাড়া তিনি বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের প্রধান সম্পাদক। সম্পাদক মানে এডিটর আর কি। সাহিত্য সাধনা ও গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি বিভিন্ন পুরস্কার ও পদকে ভূষিত হন। এগুলো হচ্ছে দাউদ পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, পদ্মভূষণ ভারত। তিনি 2020 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন, করোনাকালীন সময়ে আর কি। আচ্ছা, শব্দার্থ টিকাও একটু বলি। সামন্ত মানে হচ্ছে রাজাবাদশার অধীনে ছোট রাজা, অনেক ভূমির মালিক, মানে জমিদার টাইপের আর কি। লোক লস্কর, সেনাবাহিনী ও এদের সঙ্গে লোকজন। লোক লস্কর মানে হচ্ছে যে রাজার পিছনে যারা থাকে আর কি। গর্দান যেত, মাথা কাটা যেত বদৌলতে, প্রভাবে বা দয়ায়। ঘোড়া চোর এক ধরনের খোপা। সুবর্ণ কুন্তল, সোনা দিয়ে তৈরি মোটা চুরির মতো গোলাকার অলংকার। তারঙ্গ, কানে পরার দুল বা অলংকার। মাকড়ি, এগুলো সবই ইম্পর্টেন্ট, এগুলা থেকে অবজেক্টিভ আসবে। মাকড়ি এক প্রকার দুল, ভুলি না আসলে ডুলি হবে এটা। ডুলি পালকির মতো ছোট বাহন, তখন তো আর গাড়ি টাড়ি ছিল না, এই যে এগুলো দিয়ে যাওয়া আসা করতো বিশেষ করে মেয়েরা। পদ্মবৃত্ত, পদ্ম ফুলের বোটা। বৃন্ত হবে, পদ্মবৃন্ত। আচ্ছা, সেকালে বেশিরভাগ লোকজনের কাঁচা বাড়িতে বসবাসের কারণ কি ছিল? অর্থের অভাব, গৃহ সরঞ্জামের অভাব, রুচিবোধের অভাব, অন্যের অনুকরণ।
আমি হয়তো সবারটা পড়তে পারবো না, আমি তাড়াতাড়ি করছি, একটু বলো তাড়াতাড়ি। নাহিয়ান মাম, ও ক্লাস শেষ হবে কখন? শেষ করার চেষ্টা করছি, টপিক শেষ হলেই ক্লাস শেষ হয়ে যাবে। সিমরান একের, ওকে। তারপর অপসি, আবরার এক, কয়েকজন বলছে একের, ওকে। সবারটা নিচ্ছি না তাহলে। বেশিরভাগ লোকের কাঁচা পেতে বসে বসে কারণ হচ্ছে 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 সাজেশন আসছে। হ্যাঁ ঠিক আছে, অর্থের অভাব। তারপরে হচ্ছে যখন রাজরাজরা ছিল না তখন লোকজন কিভাবে কাজ করত? জমিদারের পরামর্শে নিজেরাই যুক্তি পরামর্শ করে যার যার নিজের মতো করে অতি বিশৃঙ্খল ভাবে নিজেরাই যুক্তি পরামর্শ করত। 1000 বছর পূর্বে শাড়ির সাথে ওড়না ব্যবহার করতো কারা? সচ্ছল নারীরা, রাজপরিবারের নারীরা, কর্মজীবীরা, গরিব নারীরা। ওড়না ওড়না ব্যবহার করতো গরিব নারীরা। না, ওড়নাটা আসলে সচ্ছল নারীরাই করতো, কারণ গরিবরা তো শাড়িটাই শর্ট ছিল, মাথায় মানে মাথায় কাপড় দেওয়ার মতো কাপড়ও ছিল না, তার শাড়ি তখনকার শাড়িগুলো শর্ট ছিল। হ্যাঁ, রাজ পরিবারের নারীরাই ওড়না ব্যবহার করতে পারতো, বা সচ্ছল যারা আছে। কোনটা হবে, ক আর খ? ক অথবা খ এর মধ্যে একটা হবে, দেখি কোনটা। দুইয়ের খ, ইয়েস। হাসনাম এ ক, হুম, ক, ঠিক আছে। তারপর সকল বাঙালি একরকম ছিল না কেন? সাম্প্রদায়িক কারণে, রাজা প্রজার প্রভেদের কারণে, বংশগত ব্যবধানের কারণে, বর্ণের বিভিন্নতার কারণে। রাজা প্রজার প্রভেদের কারণে। হ্যাঁ, সকল বাঙালি একরকম ছিল না রাজা প্রজার প্রভেদের কারণে, কারা যারা রাজা তারা প্রজারকে আলাদাই থাকতো। ইতিহাস বলতে বোঝায় শুধু রাজরাজদের কথা, অভিজাতদের কথা, প্রতিভাবান মানুষের কথা, সব মানুষের। ইতিহাস আসলে শুধু রাজা রাজরাজদের কথাই লিখে রেখেছে, সব মানুষের কথা লেখে নাই। কারণ রাজরাজেরাই তাদের কথা লিখিয়ে রেখেছে আসলে, মানে ওরা মানে ইতিহাস লিখেছে বললে ভুল বলবে, রাজরাজরাই মানে রাজারাই শুধু মানে তাদের কথা লেখার জন্যই একজনকে রাখতো তাদের সাম্রাজ্যে। উম, পদ্মবৃন্ত এই শব্দার্থটা একটু আগে পড়েছি, সেটা কি? পদ্ম ফুলের বোটা। বাংলাদেশের ইতিহাস 2500 বছরের বা তারও বেশি। ঘ নাম্বার, বাংলাদেশের ইতিহাস 2500 বছর বা তারও বেশি। প্রাচীনকালে পুরুষেরা কি পরতো? লুঙ্গি, গামছা, ধুতি, চাদর, ধুতি গেঞ্জি, পাজামা পাঞ্জাবি। পাজামা পাঞ্জাবি তো ছিল না, ধুতি গেঞ্জিও ছিল না, লুঙ্গি গামছাও ছিল না, ধুতি চাদর। তার মানে 8 নাম্বার খ, ধুতি চাদর। সেকালে যাতায়াতের প্রধান উপায় নৌকা হওয়ার কারণ, এদেশে জলপথ বেশি, বিজ্ঞানের এত উন্নতি হয়নি, যানবাহনের এত প্রতুলতা ছিল না। তিনটাই সঠিক, তার মানে ঘ নাম্বার, 1 2 3। ঘ নাম্বার, 1 2 3। প্রাচীনকালে বাঙালির প্রিয় মাছ কি ছিল? সব সময় এখনকার বাঙালির প্রিয় মাছ ইলিশ। ইলিশ ইজ অনলি কিং। কখন নিয়ম কানুন দেখা গেল? যখন হচ্ছে রাজা এলো, তাই না? রাজারা নিয়ম কানুন তৈরি করেছে যে মানে সাধারণ মানুষ সেটা করতে পারবে না, ওটা করতে পারবে না, এই নিয়মগুলো রাজারাই তৈরি করেছে। ইতিহাসে রাজাদের নাম লেখা হলো কিভাবে? ঘৃণা ভরে, বড় বড় অক্ষরে, সোনার অক্ষরে, শ্রদ্ধা ভরে। ইতিহাসে রাজাদের নাম লেখা হলো সোনার অক্ষরে লেখা আছে, তাই না? জলজল করছে রাজাদের বিভিন্ন, আমরা রাজাদের নাম জানি কিন্তু সাধারণ মানুষের নাম কয়জন জানি? সোনার অক্ষরে লেখা আছে। হোয়াই নট কুইন? কুইন কেন মানে আগে তো মেয়েদের মানে কুইন হওয়া, বাংলাদেশে দেখো কুইন রানী কয়জন হয়েছে? খুব কম, একমাত্র রাজিয়ার নাম শোনা যায় যে কোন মানে ইয়া ছিলেন। বাংলাদেশ তো তাও অনেক পিছিয়ে আছে, আমেরিকায় এখন পর্যন্ত কোনো নারী প্রেসিডেন্ট হয়নি, সেজন্যই রাজার কথা বলি আমরা, রানীদের কথা জানি না। 1000 বছর পূর্বে কারা ধুতির সাথে চাদর পরতো?
ধুতির সাথে চাঁদের পড়তো রাজা মন্ত্রীরা, পুরোহিতরা, আইন ব্যবসায়ীরা, সচ্ছল পুরুষরা। তার মানে 13 ঘ সচ্ছল পুরুষরা পড়তো। প্রাচীন বাংলায় সোনার অলংকার পড়তো কারা? শুধু ছেলেরা, শুধু মেয়েরা, বড়লোকেরা, সবাই। বড়লোকেরা, বড়লোক ছেলে এবং মেয়ে দুজনেই সোনার অলংকার পড়তো, ঠিক আছে। 14 গ ডুলি মানে ছোট পালকি, ছোট পালকি। ক নাম্বার, ডুলি মানে ছোট পালকি। 15 ক তিলের নতুন পাতাকে কি বলে? তিলোত্তমা, কুড়ি, তিলপল্লব, তিলে তিলে। তিলের নতুন পাতাকে তিল পল্লব বলে। পল্লব মানে পাতা। আনিসুজ্জামান কোন বিশ্ববিদ্যালয়ে এমেরিটাস অধ্যাপক? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় একটু আগেই পড়েছি। প্রাচীন বাংলার ইতিহাস পাঠের মধ্য দিয়ে জানা যায় প্রাচীনকালের জীবন জীবিকা সম্পর্কে, আধুনিক যুগের জীবনের সাথে তুলনা, অতীত ও বর্তমান সম্পর্কে ধারণা। তিনটাই ক, খ, মানে 1 2 3, তার মানে ঘ নাম্বার হবে। প্রাচীন বাংলা ইতিহাস পাঠের মধ্য দিয়ে আমরা প্রাচীন কালের জীবন জীবিকা যেমন জানি, আধুনিক যুগের সাথে প্রাচীন বাংলার কি মানে তফাৎ আছে বা কতটুকু আমরা এগিয়ে গিয়েছি সে সম্পর্কেও বুঝতে পারি, একটা তুলনা চলে আসে। তার অতীত বর্তমান সম্পর্কে ধারণা, মানে আমরা যে কত অ্যাডভান্স হয়েছি সেটা সম্পর্কে একটা ধারণা আসে। যেমন আগে গাড়ি ছিল না, যে মোবাইল ছিল না, এখন গাড়ি আছে, মোবাইল আছে, তাই না? আগে মানুষ হেঁটে যেত, চিঠি লিখতো, এখন যেরকম কিছু করা লাগে না। তারপর দেখো, দাদুর একটাই কাজ এবং এটা তার অভ্যাসে পরিণত হয়েছিল, তা হলো আমাদের কাছে অতীতকালের বাংলাদেশের নানা গল্প শোনানো। তিনি বলতেন এখনকার এই যে সামাজিক বৈষম্য, এটা অতীতকালেও ছিল। তখন এক শ্রেণী হঠাৎ করে বড়লোক হয়ে গেল, আর এক শ্রেণী হলো গরিব থেকে আরো গরিব। সেই বৈষম্য এখনো বিদ্যমান। উদ্দীপকের দাদুর কথায় কতকাল ধরে প্রবন্ধের কোন বিষয়টি প্রকাশিত হয়েছে? এটা কিন্তু এখনো সঠিক যে এখন যারা বড়লোক তারা আরো বড়লোক হচ্ছে, যারা গরিব তারা আরো গরিব হচ্ছে। হ্যাঁ, তো এটা কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? দেশের অতীত ইতিহাস, মানুষের কর্মকাণ্ড, দেশের ঐতিহ্য, রাজার রাজাদের কথা। দেশে কোনটি মানে কোন বিষয়টি প্রকাশিত হয়েছে? দাদুর একটাই কাজ এবং তা হলো বাংলাদেশে অতীতকালে নানা গল্প শোনানো। তার মানে অতীত ইতিহাসটাই বলছে। হ্যাঁ, দেশের অতীত ইতিহাস। আর এক শ্রেণী হলো গরিব থেকে, সেই বৈষম্য এখনো বিদ্যমান। দেশের অতীত অতীত ইতিহাসটাই উনি বলছে, কিন্তু এটা এখানে মানুষের কর্মকাণ্ডও আছে। ক, খ কোনটা হবে বলো দেখি? ক আর খর মধ্যে কোনটা? দা কুইন এলিজাবেথ, দেন কুইন এলিজাবেথ। আচ্ছা, তাহেরা একটা মানে আহ, বড় কোশ্চেন করেছে। এটার যদি আমি আনসার দিই তাহলে আরেকটা 2 ঘন্টা ক্লাস নিতে হবে। হ্যাঁ, কোশ্চেনটা তাহেরা আমি এখন পুরোপুরি দিতে পারছি না, তবে আমি ছোট করে বলছি। সেটা হচ্ছে কুইন এলিজাবেথের তেমন পাওয়ার নেই। হ্যাঁ, শুধু উনি নামেই আসলটা কিন্তু চালায় কিন্তু মানে ইংল্যান্ডের যারা প্রধানমন্ত্রী আছে তারাই চালায়, শুধু ওনাকে সম্মান দিয়ে রাখা হয়েছে এজ এ শো পিস। হ্যাঁ, না উত্তর দিব, ডেফিনেটলি দিব, কিন্তু এখন দেওয়ার সময় নাই। এখন আমরা এটা শেষ করি। আহ, আর কুইন এলিজাবেথকে মানে কি বলে, মানে বংশে আর কেউ ছিল না বলেই মানে উনি হতে হয়ে পেরেছেন, এছাড়া হয়তো পারতেন না। যেমন এখন আবার চার্লস আছেন, তারপরে যদি যে বংশে যিনি থাকবেন তিনিই হবেন, ইলেক্টেড হয়নি। হ্যাঁ, 19-এর হ্যাঁ, দেশের অতীত ইতিহাস। জুনায়েদ ম্যাম ক্লাস, হ্যাঁ এখনই শেষ করবো, এখনই শেষ করবো। আরেকটা চ্যাপ্টার পড়াতে চেয়েছিলাম, ওটা আর পড়াতে পারবো না, এখনই শেষ করে দেবো। এটাই যে আরেকটা আছে। হ্যাঁ, তাহেরা 19-এর ওকে। ফাতেহা নূর ক। ওকে, লাস্ট হচ্ছে বাংলাদেশের ইতিহাস কত বছরের? এটাই একটাই 2 বার চলে আসছে। সেটা হচ্ছে 2500 বছর। 2500 বছরের বেশি বলতে গেলে 2500 বছরের, যেটা কাছাকাছি উত্তর থাকবে সেটাই আনসার করবে। বাংলাদেশের ইতিহাস 2500 বছরের। আচ্ছা, আজকে অলরেডি অনেক সময় শেষ হয়ে গেছে, আরেকটা চ্যাপ্টার পড়াতে চেয়েছিলাম। তোমাদের কি কারো কোনো সমস্যা আছে?
যদিও কার্টুন ব্যঙ্গচিত্র তেমন ইম্পর্টেন্ট না, এখন থেকে শুধু সৃজনশীলই আসতে পারে, তেমন অবজেক্টিভও সেখানে নাই। হ্যাঁ, 20C। আর কারো কোনো সমস্যা আছে? আজকে তিনটা চ্যাপ্টার পড়িয়েছি, তিনটা চ্যাপ্টারে কোনো সমস্যা আছে? কারো যদি কোনো সমস্যা না থাকে আজকের মতো আমি ক্লাস শেষ করে দেব। ওকে, আরেফুলের নেই, আফনানের অল ক্লিয়ার, সায়েদা তাহিরা ভাই নেই। অবশ্যই আগামী ক্লাসে থাকবে, আগামী ক্লাসে ব্যাকরণ থাকবে, বোঝার বিষয় থাকতে পারে, সুতরাং আগামী ক্লাসের জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের মতো শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আহ আগামী ক্লাসে উপস্থিত থেকো। এই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।